আমরা আজকে শুরুতেই দেখব হচ্ছে প্রোনাউন। প্রোনাউন মানে কি? প্রোনাউন মানে হচ্ছে এখানে দুইটা ফ্রেজ, দুইটা হচ্ছে সিলেবল রয়েছে। একটা হলো প্রো এবং আরেকটা হচ্ছে নাউন। সিলেবল মানে কি? সিলেবল অর্থ কি? সিলেবল অর্থ হচ্ছে অক্ষর। তো প্রোনাউন বলতে আমরা আসলে কি বুঝি? প্রোনাউন বলতে আমরা বুঝি যে যেটা আসলে নাউন এবং প্রোনাউনের পরিবর্তে বসে সেটাকে আমরা হচ্ছে প্রোনাউন বলে থাকি। এখন এই প্রোনাউনের কিছু প্রকারভেদ আছে। সেই প্রকারভেদগুলো এইখানে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন। যেমন সাবজেক্ট প্রোনাউন হতে পারে, অবজেক্ট প্রোনাউন হতে পারে, পজেসিভ অ্যাডজেক্টিভ হতে পারে, পজেসিভ প্রোনাউন হতে পারে এবং রিফ্লেক্সিভ প্রোনাউন হতে পারে। এখানে দেখুন যে মাই, ইউর, হিজ এগুলো কিন্তু প্রোনাউন না, এগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এগুলোকে আমিও একসময় হচ্ছে প্রোনাউন বলেই মনে করতাম, তবে এগুলো আসলে প্রোনাউন নয়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কিভাবে অ্যাডজেক্টিভ হইলো, কেন অ্যাডজেক্টিভ হইলো সেটা আমরা হচ্ছে যে আহ, আলোচনা করব আস্তে আস্তে। আগে আমরা প্রোনাউনটা হচ্ছে শেষ করে নিই। দেখেন এখানে টাইপস অফ প্রোনাউন দেওয়া আছে। তো টাইপস অফ প্রোনাউন আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, মানে কোনটা কোন টাইপের প্রোনাউন এগুলো সাধারণত পরীক্ষায় খুব একটা আসে না। তারপরে আমাদের বোঝার সুবিধার্থে এই জিনিসগুলো আসলে জরুরি, যে কোনটা আসলে কোন টাইপের প্রোনাউন বা কোনটা কেন কোন টাইপের প্রোনাউন হয় এই জিনিসগুলো। দেখেন এখানে দেওয়া আছে যে পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনগুলো। পার্সোনাল প্রোনাউন হচ্ছে আই, ইউ, হি, শি, দে, উই, এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে আছে হু, হোয়াট, হুইচ, অর্থাৎ WH যে ওয়ার্ডগুলো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে থাকি সেইগুলি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। এরপরে রয়েছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইচ, আইদার, নাইদার, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস, দ্যাট, সাচ, দোজ, রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুএভার, হুম এভার, হোয়াট, রেসিপ্রোকাল প্রোনাউন ইচ আদার, ওয়ান অ্যানাদার, রিফ্লেক্সিভ প্রোনাউন মাইসেলফ, ইউরসেলফ, হারসেলফ, দ্যামসেলভস, এবং সর্বশেষ ইনডেফিনিট প্রোনাউন ওয়ান, এনি, সাম। এইগুলো, এই যে প্রকারভেদগুলো এগুলো কোন কোন ক্ষেত্রে আসলে প্রয়োজন হয়। 38-এ একটা প্রশ্ন আসছিল যে নিচের কোনটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তাহলে এই একটা প্রশ্নই এখন পর্যন্ত আসছে চাকরির আহ, পরীক্ষা, বিশেষ করে হচ্ছে BCS পরীক্ষাতে, যে এটা কোন টাইপের প্রোনাউন। তার মানে হচ্ছে এগুলো আসলে মাঝে মধ্যে পরীক্ষাতে আসে। হ্যাঁ, এক্সাম্পল লিখতে বলে বা এক্সাম্পল থেকে প্রশ্ন আসছে যে এটা কোন ধরনের প্রোনাউন, অথবা নিচের কোনটি রিসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পল, অথবা নিচের কোনটি অমুক প্রোনাউনের এক্সাম্পল। এই জিনিসগুলো পরীক্ষাতে মাঝে মধ্যে আসতে দেখা যায়। তো এইগুলো, এই যে টেবিলটা আছে এই টেবিলটা থেকে আপনারা একটু পড়ে নেবেন। এখন আমরা, তবে আমি এগুলো মুখস্থ করার পক্ষপাতী নই। আমি হচ্ছে যে আপনারা যেভাবে পড়বেন সেটা হচ্ছে এই যে আপনারা বিভিন্ন নিয়ম কানুনগুলো পড়বেন, নিয়ম কানুনগুলো পড়তে পড়তে আস্তে আস্তে আসলে এই জিনিসগুলো এমনিতেই মুখস্থ হয়ে যায় বা মনে থেকে যায়। তো আমরা শুরুতে দেখব হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে সকল প্রোনাউন কোনো ব্যক্তির পরিবর্তে বসে, সরাসরি বসে যায় কোনো ব্যক্তির পরিবর্তে, সেগুলোকেই হচ্ছে পার্সোনাল প্রোনাউন বলা হয়। যেমন আই, উই, হি, শি, ইট, দে, ইউ, এইগুলোই হচ্ছে সেই পার্সোনাল প্রোনাউন। এইখানে কিছু নিয়ম কানুন আছে যেগুলো সাধারণত পরীক্ষাতে আসতে দেখা যায়, সেগুলো আমরা একটু দেখব। দেখেন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, ইট ওয়াজ মি হু কুড গো। ইট ওয়াজ মি হু কুড গো। এখানে আরেকটা সেন্টেন্স দেওয়া আছে, ইট ওয়াজ হিম হু বিগান দ্য কোয়ারেল। দেখেন আমরা সাধারণত ছোটবেলায় হয়তো এটা অনেকেই করেছেন, আমিও করেছি। আহ, খুব বেশি ছোটবেলা না, ছোটবেলা বলতে হাই স্কুলের কথা আমি বোঝাচ্ছি, বা অথবা কলেজও হতে পারে। আমরা সেখানে দেখবেন যে বিশেষ করে আর্টিকেল এবং প্রেপোজিশন, এই দুইটার ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা ভাবনা করতাম যে উম, এইটা শুনতে কেমন লাগে, হ্যাঁ, বা এটা হচ্ছে যে পড়তে কেমন লাগে। পড়তে এটা ঠিক আছে, এটা পড়ে ঠিকঠাক মনে হচ্ছে, তাইলে এটাই হচ্ছে সঠিক উত্তর হয়তো বা হতে পারে। আমরা কিন্তু এইভাবেই প্রায় সময় অনেক প্রশ্ন কিন্তু, প্রশ্নের উত্তর কিন্তু আমরা দাগাতাম। দেখেন এই যে দুইটা সেন্টেন্স দেখতে পাচ্ছেন আপনারা, ইট ওয়াজ মি হু কুড গো, অথবা ইট ওয়াজ হিম হু বিগান দ্য কোয়ারেল,
এগুলো দেখতে কিন্তু সঠিক বলে মনে হচ্ছে, এই সেন্টেন্সগুলো দেখতে কিন্তু ভুল বলে মনে হচ্ছে না, কিন্তু আসলে এই দুইটা সেন্টেন্সই হচ্ছে ভুল। এই দুইটা সেন্টেন্স আসলে কারেক্ট নয়। কেন কারেক্ট নয়? এখানে লাল রঙের দুইটা শব্দ দেওয়া আছে দুইটা সেন্টেন্সের মধ্যে, মি এবং হচ্ছে হিম, তার মানে এইখানে আসলে গন্ডগোলটা আছে। গন্ডগোলটা কোন জায়গায়? গন্ডগোলটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন, যখন আপনি কোনো একটা পার্সোনাল প্রোনাউনকে বা এই যে মি হিম এগুলোকে যখন আপনি অক্সিলিয়ারি ভার্বের পরে বসাতে চাইবেন, তখন সেগুলো সবসময় সাবজেক্ট প্রোনাউন হয়। অর্থাৎ সহজ হিসাবে হচ্ছে, সহজ কথা যদি বলি, সেটা হচ্ছে বি ভার্বের পরে, বি ভার্ব কোনগুলো? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বের পরে সবসময় সাবজেক্ট প্রোনাউন হয়। সাবজেক্ট প্রোনাউন মানে কি? মানে হচ্ছে দেখেন এই যে মিটাকে কিন্তু আপনি সাবজেক্ট পজিশনে বসাতে পারবেন না। আমরা কি এরকম বলতে পারি যে মি আর গোয়িং টু স্কুল, মি এম গোয়িং টু স্কুল, আমরা এরকম বলি না, আমরা আই বলি, ঠিক না? তাহলে যে মি হচ্ছে এটা অবজেক্টিভ প্রোনাউন, তাহলে এটা সাবজেক্ট ভার্সন কি? সাবজেক্ট ভার্সন হচ্ছে আই। হিমের সাবজেক্ট ভার্সন কি? সাবজেক্ট ভার্সন হচ্ছে হি। তাহলে এইখানে আমাদের সঠিক হইতো ইট ওয়াজ আই হু কুড গো, ইট ওয়াজ হি হু বিগান দ্য কোয়ারেল। তাহলে এটা খুবই কমন একটা ভুল, এই ভুলটা যাতে আর আপনাদের না হয় সবসময় মাথায় রাখবেন, বি ভার্বের পরে, ভি ভার্বের পরে অলওয়েজ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম হবে। ঠিক আছে, ওকে। এরপর আসেন, হি ইটস মাচ রাইস দেন আই। এটা কি সঠিক নাকি হচ্ছে ভুল? এখানে সঠিক হওয়ার কথা ছিল এইরকম, হি ইটস মাচ রাইস দেন আই ডু, অথবা আই ইট। অর্থাৎ যখন আপনি যে দেন বসাচ্ছেন, এই দেনটাকে আপনার সাবধানে বসাতে হবে। কেন সাবধানে বসাতে হবে? আপনাকে খেয়াল রাখতে হবে এই দেনটা দিয়ে আপনি কার সাথে তুলনা করছেন। কার সাথে তুলনা করছেন বলতে আসলে এখানে আমি কি বোঝাতে চাচ্ছি, দেখেন, হি ইটস মাচ রাইস, সে অনেক বেশি ভাত খায়, দেন আই। তাহলে এই যে আমি, এখানে কি আপনি আমার সাথে তুলনা করছেন, নাকি আমার কোনো একটা কাজের সাথে আপনি তুলনা করছেন? নিশ্চয়ই একটা কাজের সাথে আপনি তুলনা করছেন। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে? হি ইটস রাইস, হি ইটস মাচ রাইস দেন আই ডু, আমি যতটুকু খাই তার থেকে বেশি সে ভাত খায়। এখন একটা হচ্ছে রিটেন ফরম্যাট এবং আরেকটা হচ্ছে কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ। কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কথ্য ভাষা। কথ্য ভাষাতে আপনি চাইলে এইভাবে বলতে পারেন, হি ইটস মাচ রাইস দেন আই, এভাবে আপনি কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ বা কথ্য ভাষা বলতে পারেন। কিন্তু আপনি যদি লিখতে যান তখন কিন্তু এইভাবে যদি আপনি বসান তাহলে কিন্তু ভুল হবে। ঠিক আছে, তাহলে এরপরে দেখেন, তাহলে এখানে সঠিক উত্তর হবে হি ইটস মাচ রাইস দেন আই ডু। ওকে, এরপর দেখেন, হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ বিটুইন রাজীব অ্যান্ড আই। এখানে দেখে কিন্তু খুব একটা ভুল মনে হচ্ছে না। আরেকটা সেন্টেন্স দেখি আমরা, বিটুইন ইউ অ্যান্ড আই ইট ইজ আ গ্রেট কনসার্ন। ঠিক আছে, এখানেও দেখে কিন্তু ভুল মনে হচ্ছে না। তাহলে ভুল মনে না হলেও এই দুইটা সেন্টেন্স কিন্তু ভুল। কেন ভুল? কারণ হলো, সবসময় মনে রাখবেন, প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে অলওয়েজ প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসবে। এই যে বিটুইন, বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন, এখানেও সেকেন্ড বাক্যটাতে বিটুইন হচ্ছে একটা প্রেপোজিশন। তাহলে প্রেপোজিশনের পরে আপনি রাজীব বসিয়েছেন, এটা তো প্রপার নাউন, এটার সাবজেক্ট ফর্ম যেটা, অবজেক্ট ফর্মও সেটাই। কিন্তু এই যে আই, আই কিন্তু অবজেক্ট ফর্ম নয়, আই এর অবজেক্ট ফর্ম হচ্ছে মি। ঠিক এখানেও ইউ, ইউর পরে আই বসছে, আই এর অবজেক্ট ফর্ম কিন্তু মি। তাহলে দেখেন এই বাক্য দুইটার সঠিক ফর্ম কি হতো? সঠিক ফর্ম হতো, হি ডিভাইডেড দ্য ম্যাঙ্গোজ বিটুইন রাকিব অ্যান্ড মি, বিটুইন ইউ অ্যান্ড মি ইট ইজ আ গ্রেট কনসার্ন। ঠিক আছে, তাহলে এই বিটুইনের যেহেতু প্রেপোজিশন, প্রেপোজিশন পরে আমরা অবজেক্ট ফর্ম বসিয়েছি, বিটুইন যেহেতু প্রেপোজিশন, বিটুইনের পরে আমরা অবজেক্ট ফর্মটা বসিয়েছি। তাহলে আমি একটু রিপিট করি, যেই দুইটা খুব কমন ভুল আমরা শিখলাম, সেটা হচ্ছে, প্রথম যেই ভুলটা আমরা শিখলাম সেটা হলো বি ভার্বের পরে
বি ভার্বের পরে কখনোই প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসানো যাবে না। বি ভার্বের পরে সবসময় প্রোনাউনের সাবজেক্ট ফর্মটা বসাইতে হবে। সেকেন্ড যেটা আমরা শিখলাম সেটা হচ্ছে প্রেপোজিশনের পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে, কখনোই সাবজেক্ট ফর্ম বসবে না। এই দুইটাই আমরা মোটামুটি গুরুত্বপূর্ণ দুইটা জিনিস শিখলাম। এটাকে আরেকটা জিনিস শিখেছি আমরা এখানে দেন দিয়ে, যেটা যে দেনের পরে শুধু সাবজেক্টটা বসাইলে হবে না, যে কাজটা আছে সেটাও বসাইতে হবে। ওকে, এরপরে আসেন যে আমরা আরেকটা জিনিস শিখবো সামনের দিকে। সেটা হচ্ছে, এটা গেল কি প্রোনাউন, এটা গেল হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরে দেখেন, আই ওয়ান্ট নোবডি, আই ওয়ান্ট নোবডি বাট সি, আই ওয়ান্ট নোবডি বাট সি। এইখানে এই যে বাটটা কি হিসাবে বসছে, এখানে বাটটা হচ্ছে প্রেপোজিশন হিসেবে বসছে। এখন দেখেন, আমরা একটা ভুল ধারণা পোষণ করি, সেটা হচ্ছে গতকালকের ক্লাসেও বলেছিলাম যে একটা শব্দ কি কোন পার্টস অফ স্পিচ এটা আমরা মুখস্থ করে দিই বা মুখস্থ বলে দিই, কিন্তু আসলে এটা মুখস্থ বলা যাবে না। এই শব্দটা বাক্যে কি হিসাবে ব্যবহার হচ্ছে সেই হিসাবে এটার পার্টস অফ স্পিচটা নির্ধারিত হবে। এখন দেখুন, এই যে বাট অর্থ কিন্তু, কিন্তু বাটের আরেকটা অর্থ হতে পারে, সেটা হচ্ছে অ্যাকসেপ্ট। অ্যাকসেপ্ট মানে হচ্ছে কি, ব্যতীত বা ছাড়া, ব্যতীত বা হচ্ছে ছাড়া। যদি এই বাট শব্দটা অ্যাকসেপ্টের অর্থ হিসাবে কোনো বাক্যে বসে, তাহলে সেই বাটটাকে প্রেপোজিশন হিসেবে বিবেচনা করা হয়। যেমন দেখেন এখানে আই ওয়ান্ট নোবডি, আমি কাউকেই চাই না, বাট সি। তাহলে এইখানে এই যে বাটের অর্থটা কি, পুরো বাক্যটার অর্থটা কি, আই ওয়ান্ট নোবডি বাট সি, আমি তাকে ছাড়া কাউকে চাই না, এটাই হচ্ছে বাক্যটার অর্থ। তাহলে এখানে বাটের অর্থটা হচ্ছে ছাড়া বা অ্যাকসেপ্ট, ব্যতীত, আমরা এই অর্থটা কিন্তু পাচ্ছি। সুতরাং এই বাটটা কি, এই বাটটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে আমরা একটু আগেই দেখেছিলাম প্রেপোজিশনের পরে সবসময় সাবজেক্ট যেটা বসবে বা প্রোনাউন যেটা বসে সেটার অবজেক্ট ফর্ম হয়, কারণ প্রেপোজিশনের পরে নাউন বা প্রোনাউন বসে, এটা তো আমরা জানি। আর প্রেপোজিশন পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্ম বসে। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, সঠিক উত্তর হবে আই ওয়ান্ট নোবডি বাট হার। তাহলে আই ওয়ান্ট নোবডি বাট হার। ওকে, এখন আসেন, এইখানে একটা প্রবলেম দেওয়া আছে, এই সবাই একটু খেয়াল করেন, এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়, প্রতি বছর এটা নিয়ে খুব ঝামেলা হয়, গ্রুপে খুবই ক্যাচাল হয়। একটু সবাই ভালো করে খেয়াল করেন, দেখেন এখানে বলছে নোবডি বাট হার ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে এইখানে বাক্যটার অর্থ কি, যে সে ছাড়া এই সমস্যাটা কেউই সমাধান করতে পারবে না। তাহলে এইখানে আমি বাটটাকে কি হিসাবে বসাচ্ছি, আমি এখানে বাটটা কিন্তু অ্যাকসেপ্টের অর্থই দিচ্ছে, অ্যাকসেপ্টের অর্থ কিন্তু এই বারটা এখানে দিচ্ছে। সুতরাং এই বারটা আমার এখানে আমি প্রেপোজিশন হিসেবে কিন্তু কাউন্ট করতে পারি। কিন্তু কোনো কোনো বইতে এই বারটাকে কনজাংশন হিসেবেও মেনশন করেছে। কেন মেনশন করেছে, মেনশন করেছে এই কারণে, কারণ হচ্ছে এইখানে এটার অর্থটা হচ্ছে যে নোবডি, কেউ পারবে না। যেমন আমি যদি এভাবে বলি যে নোবডি ক্যান সলভ দ্য প্রবলেম বাট শি ক্যান সলভ দ্য প্রবলেম, এই দুইটা বাক্যকে যদি আমি একসাথে লিখি তাহলে আমি এই বাক্যটা পাবো নোবডি বাট শি ক্যান সলভ দ্য প্রবলেম। তাহলে এইখানে এই বাক্যটাকে এই বাক্যটাতে আমি যদি বাট কনজাংশন হিসেবে ধরি, তাহলে এই কনজাংশনের পরে কিন্তু অবজেক্ট ফর্ম বসে না, কনজাংশনের পরে কিন্তু সাবজেক্ট ফর্ম বসে। সুতরাং এইখানে সেন্টেন্সটা হবে নোবডি বাট শি ক্যান সলভ দ্য প্রবলেম। আচ্ছা, এখন মাথার মধ্যে আপনাদের প্যাচ লেগে গেছে যে এখন পরীক্ষাতে আসলো এইটাই আসলো, এক্সাক্ট সেন্টেন্সটাই আসলো, এখন এইখানে আমাকে শূন্যস্থান পূরণ করতে দিল, এখন এখানে হারও আছে অপশনে, সিও আছে, এখন আমি কোনটা বুঝবো, আমি কোনটা বুঝবো, আমি কি এখানে কনজাংশন হিসেবে ধরবো নাকি এটাকে আমি প্রেপোজিশন হিসেবে ধরবো। দেখেন, মডার্ন ইংলিশে মডার্ন ইংলিশে এই বার্ডটাকে সবসময় প্রেপোজিশন হিসেবেই ধরা হয়, প্রেপোজিশন হিসেবে বিবেচনা করা হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি উত্তরে অবশ্যই হার দাগাবেন। ঠিক আছে, এখন কেউ যদি মনে করেন যে না ভাই এখানে আমার এই বার্ডটাকে আমি প্রেপোজিশন হিসেবে বসাবো না, তাহলে আপনি সেখানে যদি কনজাংশন হিসেবে বার্ডটাকে বসান তাহলে আপনি এখানে সি দিয়ে লিখবেন। ঠিক আছে, আমি এই নোবডির যে বাটের যে সমস্যাটা এটা আবার একটু এক্সপ্লেন করছি, দেখেন খুব খেয়াল করেন। এই যে বাট শব্দটা, এই বাট শব্দটা কনজাংশন হয়
প্রেপোজিশনও হয়, আবার এই বাট শব্দটা নাউনও হতে পারে, এই বাট শব্দটা ভার্বও হতে পারে। এটা আমরা দেখবো আস্তে আস্তে। এখন এই যে দুইটা বাক্য, প্রথম বাক্যটা হচ্ছে নোবডি বাট আই ওয়ান্ট নোবডি বাট হার। এখানে বাটটা আমি প্রেপোজিশন হিসেবে ধরেছি, এই কারণে অবজেক্ট ফর্মটা বসিয়েছি। আবার এখানে নোবডি বাট হার ক্যান সলভ দ্য প্রবলেম, এখানে বলছে এটা হচ্ছে কনজাংশন। তাহলে কনজাংশন হইলে নোবডি বাট শি ক্যান সলভ দ্য প্রবলেম, এটা হচ্ছে কারেক্ট আনসার। এখন আমি সর্বশেষ যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে আধুনিক ইংলিশে এই বাটটাকে প্রেপোজিশন হিসেবেই প্রেফার করা হয়। যদি প্রেপোজিশন হিসেবে প্রেফার করা হয় তাহলে অবশ্যই প্রেপোজিশন পরে অবজেক্ট ফর্মটা বসবে। তবে কেউ যদি বাক্যটাকে এইভাবে বলে নোবডি বাট শি ক্যান সলভ দ্য প্রবলেম, এইটা যেরকম ভুল হবে না। আবার নোবডি বাট হার ক্যান সলভ দ্য প্রবলেম, কেউ যদি বাক্যটা এইভাবে বলে তাহলেও বাক্যটা ভুল হবে না। ওকে, আমি জানি এটা বুঝতে একটু অসুবিধা হচ্ছে কারা কারো হয়তো এখনো। আমি যখন আপনাদেরকে বলার সুযোগ দিব আমাকে প্রশ্ন করেন। আচ্ছা, আমরা সামনের দিকে আগাই। দেখেন, আফটার ড্রপিং ড্যাশ ফ্রম দ্য কোম্পানি আই গট রিল্যাক্সড। এখানে অপশনে হি আছে অথবা হিম আছে, এখানে আপনি কোনটা দিবেন? এখানে সঠিক উত্তর হবে আফটার ড্রপিং হিম। কেন আফটার ড্রপিং হিম হবে? কারণ হলো জিরান্ড এবং হচ্ছে ইনফাইনিটিভ, খেয়াল করেন, জিরান্ড এবং ইনফাইনিটিভ এবং পার্টিসিপল, জিরান্ড ইনফাইনিটিভ এবং হচ্ছে পার্টিসিপলের পরে সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্মটা বসে, সবসময় প্রোনাউনের অবজেক্ট ফর্মটা বসে। তাহলে এই কারণেই এখানে হবে আফটার ড্রপিং হিম, নট হি। ফাতিমা ইজ ট্রাইং টু ফলো, এই যে দেখেন টু ফলো, টু ফলো হচ্ছে কি একটা ইনফাইনিটিভ, ইনফাইনিটিভের পরে অবজেক্ট ফর্মটা বসছে। এখানেও এই যে আফটার ড্রপিং, ড্রপিংটা হচ্ছে এখানে জিরান্ড। কিভাবে বুঝলাম এটা জিরান্ড? কারণ এখানে আফটার আছে, আফটার হচ্ছে একটা প্রেপোজিশন, প্রেপোজিশনের পরে সবসময় নাউন হয়। তাহলে এই যে ড্রপিং, ড্রপিংটা হচ্ছে একটা নাউন, তাহলে নাউন হলে সে কি হবে? অবশ্যই সে জিরান্ড হবে। পজেসিভ প্রোনাউন, পজেসিভ মানে কি? পজেসিভ অর্থ কি দেখেন, এই যে পজেস, পজেস মানে হচ্ছে ধারণ করা বা মালিকানা, আর পজেসিভ মানে হচ্ছে পজিটিভ প্রোনাউন দিয়ে মালিকানা বোঝায়। যেমন মাইন আমার, আওয়ার্স আমাদের, ইয়োর্স তোমাদের, হিজ তার, হার্স তার, দেয়ার্স তাদের, ইটস ইহার। তাহলে মাইন, যদি আমি বলি মাই হাউস, তাহলে এটাকে আমি বলতে পারি ইটস মাইন, এটা আমার, ঠিক আছে। অথবা আমি যদি বলি ইট ইজ আওয়ার হাউস, তাহলে আমরা এরকমও এই বাক্যটাকে বলতে পারি ইটস আওয়ার্স, ঠিক আছে। তাহলে এই হচ্ছে পজিটিভ প্রোনাউনের ব্যবহার। যেমন মাইন দিয়ে বোঝানো হয় কি? মাই প্লাস নাউন। মাই প্লাস নাউন মানে কি? ধরেন আমি বললাম যে মাই বুক, এটাকে আপনি বলতে পারেন যে ইট ইজ মাইন, অথবা আপনি যদি বাক্যটাকে এইভাবে লিখেন দিস বুক ইজ মাইন, এই বইটা আমার। তাহলে এই যে মাইন দিয়ে আপনি কি বোঝাচ্ছেন? এই যে মাই বুককে আপনি ডিনোট করছেন। তাহলে মাই প্লাস হচ্ছে একটা নাউন, এই বুকটা হচ্ছে এখানে নাউন। ঠিক তেমনি ভাবে বাকিগুলোও কিন্তু সেম স্ট্রাকচারই হবে। হার নেম কামস আফটার মাইন, তার মানে কি? তার নামটা আমার নামের পরে আসে। আওয়ার্স ইজ এ করাপ্টেড কোম্পানি, তার মানে আমাদের যে কোম্পানিটা সেটা হচ্ছে একটা করাপ্টেড। মাই ডগ ইজ স্মার্টার দেন, কি হবে এখানে? অবশ্যই আপনারা খুব ভালোভাবেই জানেন, আমি জানি এখানে সবাই এটা পারবেন, সেটা হচ্ছে দেয়ার্স। মাই ডগ ইজ স্মার্টার দেন, দেয়ার্স হবে, দেয়ার্স, ঠিক আছে। দেন হার কিন্তু হবে না, দেন ইউর হবে না, দেয়ার্স, তার মানে হচ্ছে দেয়ার ডগ বোঝাচ্ছে। আই ডিসলাইক ড্যাশ চিটিং উইথ আদার্স, তাহলে এখানে সঠিক উত্তর হবে আই ডিসলাইক হিজ চিটিং উইথ আদার্স। ডিসলাইক হিজ চিটিং উইথ আদার্স কেন হবে? কেন এখানে হিম হবে না? দেখেন, এই যে চিটিং, চিটিং শব্দটা কি? চিটিং শব্দটা হচ্ছে এখানে জিরান্ড। জিরান্ডের আগে, জিরান্ডের আগে সবসময় পজেসিভ প্রোনাউন হয়, ঠিক আছে। যেমন দেখেন এখানে দে কেম আফটার মাই কামিং নাকি মি কামিং? অবশ্যই সঠিক উত্তর হবে মাই কামিং। কারণটা কি? কারণটা হচ্ছে জিরান্ডের আগে সবসময় পজেসিভ বসে, জিরান্ডের আগে সবসময় পজিটিভ বসে। তাহলে এই যে দেখেন আই ডিসলাইক হিজ চিটিং উইথ আদার্স, দে কেম আফটার মাই কামিং, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন, এটা খুব দারুণ একটা নিয়ম এবং এটা মনে হয় সবাই পারে। সেটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন, পার্সোনাল প্রোনাউনগুলো যখন একাধিক পার্সোনাল প্রোনাউন যখন সাবজেক্ট হিসেবে বসে তখন
যদি আপনি কোনো নর্মাল কোনো বাক্য বলতে চান সেক্ষেত্রে প্রথমে হচ্ছে সেকেন্ড পার্সন বসে, এরপরে থার্ড পার্সন বসে এবং এরপরে হচ্ছে ফার্স্ট পার্সন হয়। অর্থাৎ সিরিয়ালটা হয় এরকম 2 3 1, ঠিক আছে। 2 3 1 মানে কি, মানে হচ্ছে শুরুতে সেকেন্ড পার্সন, এরপরে থার্ড পার্সন, এরপরে হচ্ছে ফার্স্ট পার্সন। এখন ধরেন কোনো কারণে থার্ড পার্সনটা মাঝখান দিয়া নাই, তাহলে কি হবে, শুরুতে সেকেন্ড এরপরে ফার্স্ট। আবার ধরেন এই কোনো কারণে সেকেন্ড পার্সন নাই, তাহলে আপনি শুরুতে থার্ড লিখবেন, এরপরে হচ্ছে ফার্স্ট পার্সনটা লিখবেন, ঠিক আছে। বা কোনো কারণে ধরেন যে ফার্স্ট পার্সন নাই, তাহলে আপনি সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন লিখবেন, এই সিরিয়ালই সবসময় চলবে। তাহলে এখানে কি বলছে, ইউ জেনি অ্যান্ড আই উইল প্রিপেয়ার আওয়ার লেসন, তুমি, জেনি এবং আমি আমাদের লেসনটা প্রিপেয়ার করব। আরেকটা দেখেন, জোনাথন অ্যান্ড ইউ শুড গো টু সি আওয়ার এইলিং টিচার। তাহলে এইখানে দেখেন কি হলো, এই যে জোনাথন হচ্ছে থার্ড পার্সন আর ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। এই যে আমরা একটু কি বললাম 2 3 1, তাহলে এই যে দেখেন এখানে 3 এবং হচ্ছে 2, যেহেতু 1 নাই এই কারণে 3 2তেই আমরা বাক্যটা শেষ করেছি। বাবু অ্যান্ড আই উইল মেক দ্য নেগোসিয়েশন, তাহলে বাবু হচ্ছে থার্ড পার্সন আর 1 হচ্ছে ফার্স্ট পার্সন। একটু আগে আমরা বলেছিলাম 3 2 1, তাহলে মাঝখানে যেহেতু 2 নাই সেক্ষেত্রে এখানে আমরা 3 1 এই সিরিয়ালটাই মেনটেন করেছি। এটা হচ্ছে জেনারেল যে কোনো কিছু করার ক্ষেত্রে আমরা এই সিরিয়ালটা মেনটেন করতে পারি। কিন্তু যদি যদি হয় অপরাধ ঘটার ক্ষেত্রে, হ্যাঁ, অপরাধ ঘটার ক্ষেত্রে যদি হয় যে আপনি কোনো অপরাধ বা দোষ স্বীকার করছেন, অপরাধ বা দোষ স্বীকার করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আবার এই সিরিয়ালটা হয় না। সেই ক্ষেত্রে সিরিয়ালটা হয় 1 2 3। 1 2 3 মানে কি, মানে হচ্ছে শুরুতে ফার্স্ট পার্সন বসাবেন, এরপরে সেকেন্ড, এরপরে হচ্ছে থার্ড। যেমন ইউ ফাহিম অ্যান্ড আই আর গিলটি, তাহলে এটা কিন্তু ভুল অপশন। কেন, কারণ সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, ঠিক আছে, ফাহিমা হচ্ছে থার্ড পার্সন আর এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তাহলে 2 3 1 আমরা আগের সিরিয়ালটা আগাচ্ছি, তাহলে এই সিরিয়ালটা হবে না, যেহেতু এখানে দোষ স্বীকারের একটা ইস্যু চলে আসছে। তাহলে সঠিক উত্তর হবে কি, আই, ইউ অ্যান্ড রাজিন আর ক্রিমিনালস, ঠিক আছে। তাহলে এখানে এই যে আই এটা হচ্ছে ফার্স্ট পার্সন, ইউ হচ্ছে সেকেন্ড পার্সন এবং রাজিন হচ্ছে থার্ড পার্সন। এরপরে আসেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলতে ডিস্ট্রিবিউট মানে কি, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে কি করা, ডিস্ট্রিবিউট মানে হচ্ছে বন্টন করা। তাহলে যখন দুই বা এর থেকে বেশি কোনো ব্যক্তি বস্তুর মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাইতে যে প্রোনাউনটা ইউজ হয় সেটাকে হচ্ছে আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলবো। আপনি কখনোই গ্রামার এই রুল দেখে বা রুল মুখস্থ করে শিখবেন না, আপনি এক্সাম্পল দেখে দেখে শিখবেন। এবং এটাই হচ্ছে সব থেকে ভালো উপায়, যে এক্সাম্পল দেখে দেখে শেখা। যেমন দেখেন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনের মধ্যে আমরা কি কি পাচ্ছি, আমরা পাচ্ছি ইচ, আইদার এবং হচ্ছে নাইদার। ইচ মানে কি, ইচ মানে হচ্ছে প্রত্যেকে, প্রত্যেকে। আইদার মানে কি, আইদার মানে হচ্ছে যে কোনো একজন, যে কোনো একজন। তবে এই যে যে কোনো একজন, এই যে কোনো একজন কয়জনের মধ্যে যে কোনো একজন, যে কোনো একজন হচ্ছে দুইজনের মধ্যে। আইদার যদি কোনো জায়গায় আপনি দেখেন তাহলে আপনি ধরে নেবেন, বা আইদার দিয়ে ধরে নেও না, আইদার দিয়ে সবসময় দুইজনের মধ্যে একজন বোঝানো হয়, ঠিক আছে। আইদার দিয়ে কিন্তু দুইয়ের বেশি বোঝানো হয় না। আইদার মানে হচ্ছে যে কোনো দুইজনের মধ্যে একজন। আর নাইদার দিয়ে মানে কি, নাইদার দিয়ে মানে হচ্ছে দুইজনের মধ্যে কেউ না, ঠিক আছে। তাহলে আইদার দিয়েও দুই বোঝায়, নাইদার দিয়েও দুই বোঝায়। পার্থক্য হচ্ছে আইদার মানে দুইয়ের মধ্যে যে কোনো একজন, আর নাইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে কেউই না। আর ইচ দিয়ে দুইও বোঝায়, এর বেশিও বোঝায়, মানে একাধিক বা ততোধিক বোঝানো হয় ইচ দিয়ে। দুইয়ের মধ্যে প্রত্যেককে বা এর থেকে বেশির মধ্যেও প্রত্যেককে বোঝানো হয়। দেখেন এখানে এক্সাম্পল, একটা প্রশ্ন দেওয়া আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ অ্যান এক্সাম্পল অফ এ ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তাহলে উত্তর হবে আইদার হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ওকে, এরপর দেখেন এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, ইচ অফ দ্য সংস ফলোড ড্যাশ ফাদার্স ট্রেড। ইচ, ইচ হচ্ছে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন দিয়ে একটু আগে আমরা পড়েছিলাম যে একটা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে সবার মধ্যে প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হয়, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝানো হয়। তার মানে এই যে ইচ, ইচ দিয়ে আসলে একটা সিঙ্গেল এন্টিটি মিন করে। এখানে কি বলেছে, ইচ অফ দ্য সন্স, তাহলে পুত্রদের মধ্যে প্রত্যেকে, প্রত্যেকে। তাহলে এইখানে প্রত্যেকে যদি আমরা সিঙ্গুলার হিসেবে চিন্তা করি তাহলে এখানে কোন অপশনটা খাটে, অবশ্যই এই যে বি নাম্বার অপশনটা খাটে। তাহলে এখানে সঠিক উত্তরটা হচ্ছে
ইচ অফ দ্য সন্স ফলোড হিজ ফাদার স্ট্রিট, নট দেয়ার ফাদার স্ট্রিট। তাহলে এখানে দেয়ার কেন হইল না? কারণ এই যে ইচ, ইচ দিয়ে মূলত প্রত্যেককে বোঝানো হয়, সিঙ্গুলার, সিঙ্গেল সিঙ্গেল বোঝানো হয়। এবার আসেন আমি আপনাদের একটু প্রশ্ন করি। আপনারা অনেকক্ষণ ধরে হচ্ছে যে ক্লাস টাস করছেন, এবার আপনাদেরকে প্রশ্ন করি যে আপনারা আসলে এতক্ষণ যা কিছু বললাম সেটা আপনারা আসলে বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে, ওকে, আপনাদের চ্যাট অপশনটা অন করে দিয়েছি। এতক্ষণ যা কিছু বললাম এখানে বুঝার ক্ষেত্রে কারণ কোনো অসুবিধা আছে কিনা, বুঝার ক্ষেত্রে কারো কোনো অসুবিধা আছে কিনা, সবাই বুঝতে পেরেছেন কিনা? যদি পজিটিভের রুলটা বুঝি নাই। পজিটিভ, পজিটিভের নিয়মটা হচ্ছে পজিটিভটা দিয়ে বোঝানো হয় যে মালিকানা। হ্যাঁ, মালিকানা বোঝানো হয়। ধরেন আপনার নাম কি? আপনার নাম হচ্ছে ভুসুকুপা। ঠিক আছে, আপনি তো হলো চর্যাপদ লিখেছেন, ঠিক না? তা আপনি বললেন যে মাই চর্যাপদ। ঠিক আছে, তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে চর্যাপদ ইজ মাইন। তাহলে চর্যাপদ ইজ মাইন দিয়ে আপনি বোঝাচ্ছেন যে মাই চর্যাপদ। আর বুঝতে পারছেন কিনা? ইচ আর এভরির মধ্যে পার্থক্য কি? ইচ আর এভরির মধ্যে পার্থক্য একটু পরে দেখাবো, খুব সুন্দর মধ্যে দেখাবো। ঠিক আছে, থ্রি টু, থ্রি টু কোনটা? ও ওইটা, ওইটা মনে হয় আমি বলার সময় মনে হয় ভুল করেছি একটু। আচ্ছা অসুবিধা নাই, ওইটা হচ্ছে আবার কারেকশন করে দিব। ইচের ওই নিয়মে এখন আমি যাই নাই, ইচের ওই নিয়মে এখন আমি যাই নাই। আচ্ছা সরিয়া রশিদ, সারিয়া রশিদ না সরিয়া রশিদ আমি জানি না, আমি আপনার নামটা ঠিকঠাক মতো উচ্চারণ করতে পেরেছি কিনা এটা আমি একটু বলি। দেখেন, একই শব্দ কখন প্রেপোজিশন এবং হচ্ছে কখন কনজাংশন, এটা ধরতে হলে আপনাকে তো আগে প্রেপোজিশন এবং হচ্ছে কনজাংশনে যাইতে হবে। এখানে শুধু বাট শব্দটা দেখিয়েছি। হ্যাঁ, এখন আসেন, এখানে আবার আপনার ঠিক পরে একজন প্রশ্ন করেছেন, আইমান, আপনি প্রশ্ন করেছেন যে নোবডি বাট সি অবলিক হার, এই সেন্টেন্সটা কারেকশনে আসলে কোনটা সঠিক হবে? এখানে আসলে দুইটাই সঠিক। এখন যিনি এই প্রশ্নটা করেছেন তিনি আসলে কোনটা সঠিক ধরেছেন বা কোনটা সঠিক ধরছেন এটা আসলে আমার আপনার পক্ষে জানা আসলে সম্ভব না। যেহেতু সম্ভব না, সুতরাং আপনি এটা স্কিপ করবেন। আমি যদি বলি নোবডি বাট সি, এইটাও যেরকম সঠিক, আবার আমি যদি বলি নোবডি বাট হার, এইটাও আসলে সঠিক। সুতরাং এই ধরনের অপশনে যদি এগুলো অপশন থাকে তাহলে আপনি সেটা সুন্দর মতো স্কিপ করবেন। ঠিক আছে, জয়া, বাটকে আপনি কখন প্রেপোজিশন ধরবেন এবং কখন আপনি কনজাংশন ধরবেন এটা আসলে আপনার উপর নির্ভর করে, মানে আপনার উপর বলতে যিনি বক্তা তার উপর নির্ভর করে। ঠিক আছে, এখন আমাদের অসুবিধাটা হচ্ছে আমাদের যেহেতু প্রশ্ন উত্তর করতে হয়, আমরা আসলে কোনটা ধরবো। এই কারণেই বললাম যদি ডাবল অপশন থাকে তাহলে আপনি স্কিপ করবেন, যদি ডাবল অপশন না থাকে সেক্ষেত্রে দাগাবেন। তবে ওই যে বললাম আধুনিক ইংলিশে নোবডি বাট হার এটা হচ্ছে প্রেফারেবল। তো যদি রিস্ক নিতে চান তাহলে নোবডি বাট হার দাগানোটাই হচ্ছে বেটার হবে। ঠিক আছে, হি ইটস মোর রাইস দেন মি, না এটা লেখা যায় না। কেন লেখা যায় না একটু পরে বলবো। ঠিক আছে, ওকে, ওকে ঠিক আছে বুঝতে পেরেছি। ওকে ঠিক আছে বুঝতে পেরেছি, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। আমি আবার আপনাদের চ্যাটটা অফ করে দিচ্ছি, যখন দরকার হবে তখন খুলে দিব। আচ্ছা, আইফোন একটা দারুণ প্রশ্ন করেছেন যে ভাইয়া জিরান্ডের আগে প্রোনাউন হচ্ছে পজিটিভ ফর্ম বসে বললেন এক্সাম্পলে মাই হিজ, বাট এগুলো পজিটিভ অ্যাডজেক্টিভ না প্রোনাউন হিসেবে কেন ধরছি? আচ্ছা, প্রোনাউন হিসেবে ধরার কারণ হচ্ছে যে যেমন আই, আই থেকে হয় মাই, ঠিক আছে, হি থেকে হয় হিজ, সি থেকে হয় হার। ঠিক আছে, তো এখন দেখা যায় যে এটা দুই দিকে আলোচনা করা হয়। হ্যাঁ, প্রোনাউন আলোচনা করা হয় আবার অ্যাডজেক্টিভ আলোচনা করা হয়। তবে হ্যাঁ এক্স্যাক্টলি এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, এগুলো আসলে প্রোনাউন না, এগুলোকে পজিটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। আবার কোনো কোনো জায়গায় এগুলোকে পজিটিভ প্রোনাউনও বলা হচ্ছে। তো যাই হোক এগুলো আসলে অ্যাডজেক্টিভই হবে, মাই হিজ হার এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। ওকে যাই হোক, চলেন আবার আমরা শুরু করি। ওকে, তাহলে এখন আসেন আমরা সামনের দিকে আগাই। আমরা হচ্ছে এখন ইচ, আইদার, নাইদার এগুলোর হচ্ছে ব্যাখ্যা টাকা পড়বো এবং ইচ এভরি এগুলোর হচ্ছে ব্যাখ্যা টাকা পড়বো। আচ্ছা, এখন আসেন এভরি।
এভরি এবং হচ্ছে ইচ। সবাই একটু খেয়াল করেন, এই দিকটা হচ্ছে একটু জটিল, সবাই একটু মনোযোগ দেন, মনোযোগ না থাকলে কিন্তু এটা বুঝতে পারবেন না, বা আপনাকে আবার আমাকে বুঝাইতে হবে। আচ্ছা দেখেন, এভরি, ইচ, এই দুইটা শব্দ দিয়ে প্রত্যেকে বোঝানো হয়, বাংলা অর্থ একই, এভরি অর্থ প্রত্যেকে, ইচ অর্থ কিন্তু প্রত্যেকে, ঠিক আছে, দুটো অর্থের মধ্যে কোনো পার্থক্য নাই। তবে একটা জায়গায় একটু পার্থক্য আছে, সেটা একটু পরে বলতেছি। এই দুইটা শব্দের পরে নাউন এবং ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কেন নাউন এবং ভার্ব সিঙ্গুলার হবে? কারণ এই দুইটা দিয়ে সবসময় সিঙ্গুলারই মিন করে, সিঙ্গুলার মিন করার কারণে এই দুইটার সাথে নাউন এবং ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। যেমন ধরেন, এভরি স্টুডেন্টস আর কামিং টুয়ার্ডস মি, তাহলে দেখেন এটা হচ্ছে ভুল বাক্য। কেন? কারণ এখানে স্টুডেন্টস আছে, আবার আর আছে, দুইটা আসলে রং। এভরি স্টুডেন্টস ইজ কামিং টুয়ার্ডস মি, তাহলে এটা হচ্ছে সঠিক। ইচ টিচার হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, তাহলে এখানে হ্যাভ আছে, এটা হচ্ছে ভুল। কেন ভুল? কারণ হ্যাভ তো প্লুরাল। ইচ টিচার্স হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড, এইটাও কিন্তু ভুল, তাহলে এখানে দুইটা বাক্যই ভুল। সঠিক কি হইতো? সঠিক হইতো ইচ টিচার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, ইচ টিচার হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড। তাহলে প্রথম যেটা আমরা শিখলাম ইচ এবং এভরি সম্পর্কে, ইচ এবং এভরির পরে নাউন এবং ভার্ব সবসময় দুইটাই কিন্তু সিঙ্গুলার হবে। ওকে, এটা গেল। এখন আসেন যে এভরি এবং ইচের পরে যদি একাধিক নাউন থাকে, খেয়াল করেন, এভরি এবং ইচের পরে যদি একাধিক নাউন থাকে তাহলেও ভার্বটা সিঙ্গুলারই হয়। একাধিক নাউন বলতে কি মিন করা হচ্ছে? দেখেন এখানে বলেছে এভরি ক্যাট অ্যান্ড ডগ ইন দ্য নেইবারহুড ওয়ার ফাইটিং, তাহলে এখানে এভরি ক্যাট হচ্ছে একটা নাউন, ডগ হচ্ছে আরেকটা নাউন, দুইটা নাউন আছে, একাধিক নাউন আছে, কিন্তু তারপরও এখানে ওয়ার হবে না, সঠিক উত্তর হবে ওয়াজ। এভরি ক্যাট অ্যান্ড ডগ ইন দ্য নেইবারহুড ওয়াজ ফাইটিং। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়ার ড্রেসড উইথ আ নিউ ড্রেস, তাহলে এটা কি হচ্ছে? ইচ বয়, আবার এখানে বলেছেন ইচ গার্ল, কিন্তু তারপরও এখানে ওয়ার হবে না, ভার্বটা সিঙ্গুলারই হবে, এখানে ওয়াজ হবে। ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ওয়াজ ড্রেসড উইথ আ নিউ ড্রেস। ওকে, দুইটা নিয়ম আমরা দেখলাম। এরপর আসেন, ইচ শব্দটা এইখানে হচ্ছে একটা স্পেশাল নিয়ম, এটা খুবই স্পেশাল একটা নিয়ম, এটা কিন্তু সবাই প্রায় অনেকেই ভুল করেন। ইচ শব্দটা যদি প্লুরাল নাউনের পরে বসে, ইচ শব্দটা যদি প্লুরাল নাউনের পরে বসে, তখন কিন্তু আবার ভার্বটা প্লুরাল হয়। দেখেন একটু আগে আমরা বলেছিলাম কি, ইচ শব্দটা সবসময় সিঙ্গুলার মিন করে, তবে একটা ব্যতিক্রম আছে, সে ব্যতিক্রমটা হচ্ছে ইচ শব্দটা মাঝে মধ্যে প্লুরাল নাউন বা প্লুরাল প্রোনাউনের পরেও বসতে পারে। যেমন দেখেন এখানে বলেছে দে ইচ ইজ কামিং, এখানে আসলে অর্থটা কি মিন করছে? মূলত শব্দটা ছিল, বাক্যটা ছিল দে আর কামিং, বাক্যটা এতটুকুই ছিল, কিন্তু এটাকে আমি আরেকটু এমফাসাইজ করার জন্য, আরেকটু জোর দেওয়ার জন্য আমি বললাম দে ইচ আর কামিং। তাহলে দেখেন এইখানে এই যে দে, দে হচ্ছে একটা প্লুরাল প্রোনাউন, এই প্লুরাল প্রোনাউনের পরে যদি ইচ বসে তখন কিন্তু সিঙ্গুলার ভার্ব হয় না, তখন কিন্তু ভার্বটা প্লুরাল হয়। তাহলে সঠিক উত্তর হবে দে ইচ আর কামিং। দ্য স্টুডেন্টস ইচ ওয়াজ ক্রিটিসাইজড, তাহলে এটা হচ্ছে ভুল, সঠিক কি হবে? দ্য স্টুডেন্টস ইচ ওয়ার ক্রিটিসাইজড। এখন দেখেন এই যে এভরি এবং হচ্ছে ইচ, দুইটা কি? দুইটাই হচ্ছে আমরা কিন্তু প্রোনাউনে আলোচনা করছি, ঠিক না? দুইটাকে আমরা প্রোনাউনে আলোচনা করছি, এবং স্পেসিফিক ভাবে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে, ইচ হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এখন আসেন এই দুইটার মধ্যে এই যে ইচ, ইচ শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভও হতে পারে। এভরি শব্দটা, এভরি যে শব্দটা আছে এই যে ইচ, আমরা যদি দুইটাকেই এখানে প্রোনাউনে আলোচনা করছি, কিন্তু দেখেন এই যে এভরি, এভরি কিন্তু মূলত হচ্ছে অ্যাডজেক্টিভ, এভরি কিন্তু প্রোনাউন না। আর এই যে ইচ, ইচটা হচ্ছে, ইচটা হচ্ছে প্রোনাউনও হইতে পারে, আবার অ্যাডজেক্টিভও হইতে পারে। এক্সাম্পল দেই, এক্সাম্পল দিলে ব্যাপারটা বুঝবেন। আমরা একটু আগের সেন্টেন্সটাতে ফেরত যাই। দেখেন এখানে বলছে যে এভরি ক্যাট, এভরি ক্যাট প্রত্যেকটা বিড়াল, তাহলে এখানে ক্যাটকে মডিফাই করছে কে? এভরি, ঠিক আছে। আবার দেখেন ইচ বয় প্রত্যেকটা বালক, তাহলে এখানে বয়কে মডিফাই করছে কে? ইচ। তাহলে এইখানে ইচ এবং এভরি দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, কিন্তু দেখেন এইখানে দ্য স্টুডেন্টস ইচ, এইখানে ইচ কিন্তু অ্যাডজেক্টিভ না, এখানে
ইজটা হচ্ছে প্রোনাউন হিসেবে বসছে, ঠিক আছে। আবার ধরেন আমি যদি এভাবে এইভাবে বলি যে ইচ নোজ, ইচ নোজ হোয়াট টু ডু, প্রত্যেকে জানে কি করতে হবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি এভরি দিয়া এটাকে লিখতে পারবেন না, এভরি নোজ হয় না, কারণ কি ওই যে একটু আগে দেখলাম এভরি হচ্ছে শুধু অ্যাডজেক্টিভই হয়, এভরি কিন্তু প্রোনাউন হয় না। তাহলে আপনাকে এখানে লিখতে হবে হয় এভরি ওয়ান, নাহলে লিখতে হবে এভরি বডি, এভরি যোগ বডি, হ্যাঁ বডিকে মডিফাই করতেছে এভরি, এভরি ওয়ান, ওয়ান যোগ হচ্ছে এভরি, ওয়ানকে মডিফাই করতেছে এভরি, সেই ক্ষেত্রে আপনি এভরি ওয়ান এভরিবডি লিখতে পারেন, কিন্তু এখানে আপনি ইচ দিয়ে বাক্যটা লিখতে পারবেন, ইচ নোজ টু হোয়াট টু ডু, ঠিক আছে। ওকে, এরপরে আসেন এভরি, এভরির পরে যদি অফ ফ্রেজ থাকে, এভরির পরে যদি অফ ফ্রেজ থাকে সেক্ষেত্রেও কিন্তু আবার ভার্বটা প্লুরাল হয়। যেমন দেখেন এখানে বলেছে এভরি ক্যাট অ্যান্ড টু অফ ডগস, টু অফ ডগস, তাহলে এখানে এভরি ক্যাট প্রত্যেকটা বিড়াল, তারপরে বলছে কি টু অফ ডগস, দুইটা কুকুরও আছে, এই যে অফ ফ্রেজ আছে, অফের পরে আছে হচ্ছে প্লুরাল, এখানে কিন্তু ভার্বটাও প্লুরাল হবে, এইটা হবে ভুল। এভরি স্টুডেন্ট অ্যান্ড ফাইভ অফ টিচার্স হ্যাজ বিন পানিশড, না এটা ভুল, সঠিক উত্তর হবে এভরি স্টুডেন্ট অ্যান্ড ফাইভ অফ টিচার্স হ্যাভ বিন পানিশড। ওয়ান অফ, ইচ অফ, আইদার অফ, নাইদার অফ, এভরি ওয়ান অফ, কোয়ালিটি অফ, এগুলোর পরে সবসময় নাউন প্লুরাল হয়, কিন্তু ভার্ব হচ্ছে সিঙ্গুলার হয়। আপনি এই নিয়মটা পড়ার দরকার নাই, আপনি এক্সাম্পল দেখেন, দেখেন এখানে কি বলেছে, ওয়ান অফ মাই টিচার্স আর টেকিং হিজ মিল, নাকি ওয়ান অফ মাই টিচার্স ইজ টেকিং হিজ মিল, আপনি একটু অর্থটা চিন্তা করেন, একজন, আমার টিচারদের মধ্যে একজন, ওয়ান অফ মাই টিচার্স, আমার টিচারদের মধ্যে একজন, তাহলে অনেকজন টিচার তার মধ্যে হলো একজন, তাহলে একজনকে মিন করছে, তাহলে একজনকে মিন করে নিশ্চয়ই এখানে ভার্বটা সিঙ্গুলারই হবে, প্লুরাল হবে না, সুতরাং সঠিক উত্তর হবে ওয়ান অফ মাই টিচার্স ইজ টেকিং হিজ মিল। ঠিক তেমনিভাবে এখানে দেখেন নাইদার অফ দ্য ফার্মার্স আর গিলটি, নাইদার অফ দ্য ফার্মার্স ইজ গিলটি, তাহলে একটু আগে আমরা বলেছিলাম যে নাইদার দিয়ে কি বোঝায়, নাইদার দিয়ে হচ্ছে দুই বোঝায়, দুইয়ের মধ্যে কেউ না, ঠিক না, তাহলে দুইয়ের মধ্যে কেউ না, কেউ না মানে কি, কেউ না মানে হচ্ছে জিরো, জিরোকে সবসময় হচ্ছে সিঙ্গুলার মিন করা হয়, সিঙ্গুলার ধরা হয়, ঠিক আছে। তাহলে নাইদার যেহেতু দুই বোঝাচ্ছে, নাইদার অফ দা, এই কারণে আমরা এখানে লিখেছি ফার্মার্স, ঠিক আছে, আর মানে দুইয়ের মধ্যে কেউই না, সুতরাং এখানে আমরা সঠিক উত্তর লিখবো নাইদার অফ দ্য ফার্মার্স ইজ গিল্টি। এটা আরেকটু পরে আরেকটু ক্লিয়ার হবে, যেটা আমরা সামনে দেখব, সামনে একটা খুব চমৎকার একটা ব্যাখ্যা আছে, সেখানে আপনারা দেখেন এই জিনিসটা আরো ভালো করে ক্লিয়ার হবে। আচ্ছা, আমরা একটু রিক্যাপ করি, একটু পরে রিক্যাপ করব, আরেকটা জিনিস হচ্ছে একটু ক্লিয়ার করি, তারপরে একটু আমরা রিক্যাপ করব। এইখানে সবাই একটু মনোযোগ দেন, আজকের ক্লাসের মধ্যে আমার কাছে মনে হয় সবথেকে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে এইটা, বথ, আইদার, নাইদার, নান, এনি, অল। দেখেন সবসময় মাথায় রাখবেন বথ, এই বথ দিয়ে সবসময় বোঝায় দুই, আইদার দিয়েও বোঝায় দুই, নাইদার দিয়েও বোঝায় হচ্ছে দুই, বথ, আইদার, নাইদার দুইটা দিয়ে হচ্ছে দুই বোঝায়। তবে বথ দিয়ে বোঝানো হয়, বথ দিয়ে বোঝানো হয় দুইয়ের মধ্যে দুইটাই, দুইয়ের মধ্যে দুইটা যদি হয় সেক্ষেত্রে আমরা বথ বুঝাই। আইদার, আইদার বলতে বোঝানো হয় দুইয়ের মধ্যে যে কোনো একটা, আর নাইদার বলতে বোঝানো হয় দুইয়ের মধ্যে জিরো, কোনোটাই না, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম যে বথ মানেও দুইটা বোঝায়, আইদার মানেও দুইটা, নাইদার মানেও দুইটা, তবে বথ মানে দুইয়ের মধ্যে দুইটা, আইদার মানে দুইয়ের মধ্যে একটা, আর নাইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে কোনোটাই নয়। এখন আসলে আমরা এক্সাম্পল দেখি, বথ অফ দ্য বয়েজ ইজ অথবা আর প্রেজেন্ট, সঠিক কোনটা হবে, যেহেতু আমরা জানি বথ বলতে দুই বোঝায়, তাইলে এখানে অবশ্যই দুই মানে প্লুরাল, তাহলে বয়েজ হয়েছে এখানে, এটা ওকে। আইদার অফ দ্য বয়েজ, যেহেতু আইদার দিয়েও দুই বোঝায়, সুতরাং এখানে বয়েজ আছে। নাইদার, নাইদারের, নাইদার দিয়েও কিন্তু দুইটাকেই মিন করে, তাই এখানেও বয়েজ হয়েছে। কিন্তু এই যে বথ, বথ মানে হচ্ছে দুইয়ের মধ্যে দুইটাই, সুতরাং আমার ভার্ব হবে কি, ভার্ব হবে অবশ্যই প্লুরাল, কারণ যেহেতু বথ বুঝাইছে, বথ অফ দ্য বয়েজ, দুইটার মধ্যে দুইটাই বুঝাইছে, ওকে, সেক্ষেত্রে আমি এখানে আর দিব। আইদার অফ দ্য বয়েজ, আইদার দিয়ে বোঝাই কি, দুইয়ের মধ্যে একজন, তাহলে এইখানে আমি ভার্ব কি দিব, সিঙ্গুলার নাকি প্লুরাল, অবশ্যই আমি সিঙ্গুলার ভার্ব দিব। কেন সিঙ্গুলার, কারণ ওই যে দুইয়ের মধ্যে একটা, একটা সিঙ্গুলার, ওকে।
নাইদার অফ দ্য বয়েজ, দুইয়ের মধ্যে কেউই না, তাহলে কেউই না সেক্ষেত্রে তো অবশ্যই প্লুরাল হবে না, সুতরাং এখানে হবে ইজ। তাহলে নাইদারের সাথে, আইদারের সাথে এবং বথের সাথে নাউন, নাউন, নাউন সবসময় প্লুরাল হয়, কিন্তু বথের সাথে ভার্ব হয় প্লুরাল, আর আইদার নাইদারের সাথে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। তাহলে এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। একটু পরে আমি আপনাদেরকে আবার কথা বলার সুযোগ দিব। আচ্ছা, এখন আসেন, আমরা দুই নিয়ে আলোচনা করলাম। এখন যদি দুইয়ের বেশি হয় সেক্ষেত্রে আমরা কোনটা ইউজ করতে পারি? দেখেন, দুইয়ের যদি বেশি হয় সেক্ষেত্রে আমরা নান ইউজ করতে পারি, এনি ইউজ করতে পারি, অথবা অল, এই তিনটার আমরা ইউজ করতে পারি কনটেক্সট অনুযায়ী। এখন আমরা কোনটা কিভাবে ইউজ করব সেটা একটু আমরা দেখব। দেখেন, অল দিয়ে বোঝায়, ধরেন আমি আপনাদেরকে 6টা অ্যাপল খেতে দিলাম, আপেল খেতে দিচ্ছি আপনাকে 6টা, 6টার মধ্যে আপনি 6টাই খেয়ে ফেলছেন, সেক্ষেত্রে হবে অল, 6টার মধ্যে 6টাই নাই করে ফেলছেন। ওকে, এখন আসেন যে 6টার মধ্যে আপনি আহ, যে কোনো একটা খাইছেন, ঠিক আছে? 6টার মধ্যে আপনি হচ্ছে যে কোনো একটা খেয়েছেন, কোনটা খেয়েছেন ওইটা এখনো শিওর না, আপনি একটা খাইছেন। তাহলে যদি একটা হয় সেক্ষেত্রে আপনি বসাবেন হচ্ছে এনি, যে কোনোটা। যদি 6টার মধ্যে একটা আপনি না খান সেক্ষেত্রে হবে নান, কোনোটাই না, নান কোনোটাই না। ওকে, এটা হতে গেলে হচ্ছে অর্থ। এখন আসেন, এটা আপনি বাক্যে বসাবেন কিভাবে। ধরেন আমি বললাম অল অফ দ্য 6 বয়েজ ইজ প্রেজেন্ট অথবা আর প্রেজেন্ট। যেহেতু আপনি জানেন যে অল দিয়ে কি বোঝায়, অল দিয়ে 6টার মধ্যে 6টাই আপনি বোঝাচ্ছিলেন, সেক্ষেত্রে এইখানে 6 বয়েজ, 6 বয়েজ তো ঠিক আছে, কারণ 6 তো প্লুরাল, সুতরাং এখানে বয়েজটাও প্লুরাল হয়েছে। ভার্বটা কি হবে, সিঙ্গুলার নাকি প্লুরাল? যেহেতু 6টার মধ্যে 6টাই বোঝানো হয়েছে, সুতরাং ভার্বটা হবে প্লুরাল, সিঙ্গুলার হবে না। ওকে, এরপরে আসেন, নান অফ দ্য 6 বয়েজ ইজ প্রেজেন্ট নাকি আর প্রেজেন্ট। যেহেতু এই নান দিয়েও এগুলো দিয়েও কি বোঝায়, প্লুরাল মিন করে, সুতরাং এখানে আপনি প্লুরাল নাউন দিয়েছেন। আমার এখানে 6 আছে, 6 থাকলে অবশ্যই আপনি এখানে প্লুরাল নাউনটা দিবেন। ওকে, নান অফ দ্য 6 বয়েজ ইজ প্রেজেন্ট নাকি হচ্ছে আর প্রেজেন্ট। তাহলে ইজ প্রেজেন্ট আর প্রেজেন্ট এটা আপনি কোনটা দিবেন? যেহেতু নান মানে জিরো, তার মানে জিরো মানে কি, নিশ্চয়ই প্লুরাল না, তাহলে কি হবে, সিঙ্গুলার। নান অফ দ্য 6 বয়েজ ইজ প্রেজেন্ট। ওকে, এরপর দেখেন, এনি অফ দ্য 6 বয়েজ ইজ প্রেজেন্ট নাকি আর প্রেজেন্ট। এনি, এনি দিয়ে কি বোঝায়, এনি দিয়ে হচ্ছে যে কোনো একটা বোঝায়, একটা, তাহলে একটা যেহেতু বোঝায় সুতরাং ভার্বটা হবে সিঙ্গুলার, তাহলে হবে ইজ, এনি অফ দ্য 6 বয়েজ ইজ প্রেজেন্ট। ঠিক আছে, এখন এইখানে ছোট্ট একটা টুইস্ট আছে, টুইস্টটা হচ্ছে এই যে নান, নানের হচ্ছে দুইটা অর্থ হয়, একটা হচ্ছে নো ওয়ান এবং আরেকটা হচ্ছে নট ওয়ান। নো ওয়ান এবং হচ্ছে নট ওয়ান, দুইটাই হয়। নো ওয়ান দিয়ে বোঝায় হচ্ছে জিরো, কোনোটাই না, আর নট ওয়ান দিয়ে বোঝায় মোর দেন ওয়ান। মোর দেন ওয়ান মানে কি, ধরেন আমি আপনাকে 6টা আপেল খেতে দিয়েছিলাম, ঠিক আছে, নট ওয়ান দিয়ে বোঝানো হবে যে একের বেশি। একের বেশি মানে 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 কিন্তু হবে না। কারণ কি, কারণ 6 তো আপনার আছেই, যদি আপনি 6টার মধ্যে 6টাই হয়ে যায় সেক্ষেত্রে আপনি অল বসাবেন। এখন আসেন এদিকে আপনি এটা কিভাবে বসাবেন। তাহলে যদি নট ওয়ান বোঝানো হয় নাম দিয়ে, সেক্ষেত্রে এটা 2 3 4 5 যে কোনো একটা বোঝাচ্ছে, সে একের বেশি, ঠিক আছে। আর এক যদি যে কোনো একটা বোঝায় সেক্ষেত্রে আমরা এনি ইউজ করি, আর যদি এই নান দিয়ে যদি নো ওয়ান হয় সেক্ষেত্রে আমরা জিরো বোঝাই, মানে কেউ না, ঠিক আছে। তাহলে নট ওয়ান এবং আরেকটা হচ্ছে নো ওয়ান। এখন আসেন যে আমরা তো, আমাদেরকে দিল হচ্ছে নান, এখন আমি এটা দিয়ে কি বুঝবো, এটা কি নট ওয়ান বুঝবো নাকি আমি নো ওয়ান বুঝবো, কিভাবে কোনটা বুঝবো আমি? এখন আসেন এক্সাম্পল দেই। দেখেন এখানে বলছে নান অফ দ্য 6 বয়েজ আর অথবা ওয়ার প্রেজেন্ট, নান অফ দ্য 6 বয়েজ ইজ অথবা ওয়াজ প্রেজেন্ট। এখন এইখানে কোনটাকে আমি সঠিক ধরবো কোনটাকে আমি ভুল ধরবো? আসলে এখানে দুইটা বাক্যই সঠিক। কেন? কারণ আপনার আমার পক্ষে বোঝা আসলে সম্ভব না যে এখানে নান দিয়ে কি নট ওয়ান বোঝানো হয়েছে নাকি এখানে নান দিয়ে নো ওয়ান বোঝানো হয়েছে, ঠিক আছে। যদি নট ওয়ান সে বুঝাইতে চায় তাহলে তো আর বা ওয়ার কারেক্ট, কারণ নট ওয়ান মানে হচ্ছে একের বেশি, অবশ্যই একের বেশি।
আর নান যদি হয়, নো ওয়ান হয়, সেক্ষেত্রে মানে কেউ না, সেক্ষেত্রে এখানে ইজ বা ওয়াজ দুইটাই হতে পারে। এখন আসেন যে পরীক্ষাতে ধরেন এরকম অপশন থাকলো, এরকম যে আহ, এরকম থাকলো যে নান অফ দ্য বুকস ড্যাশ বিন ফিনিশড, ঠিক আছে। তাহলে এখানে ধরেন যে অপশন হিসেবে থাকলো হচ্ছে হ্যাজ বিন, অপশন হিসেবে থাকলো হচ্ছে হ্যাভ বিন, অপশন হিসেবে থাকলো হচ্ছে ওয়াজ, অপশন হিসেবে থাকলো হচ্ছে ওয়ার। তাহলে আপনি এখানে কোনটা দিবেন? দেখেন এখানে যেহেতু বিন আছে, বিনের আগে অবশ্যই ওয়ার এবং হচ্ছে ওয়াজ হবে না, তাহলে অপশন 3 এবং অপশন 4 হচ্ছে বাদ। তাহলে হয় হ্যাজ হবে নাইলে হ্যাভ হবে। এখন যেটা পেস্ট লাগবে, যে আমি তো বললাম নান এটা দিয়ে নট ওয়ানও বোঝায় আবার নো ওয়ানও বোঝায়, তাইলে আমি তো এখানে হ্যাজ লিখলেও সঠিক হইতে পারে অথবা হ্যাভ লিখলেও সঠিক হইতে পারে। আচ্ছা এখানে আসেন, আধুনিক ইংরেজিতে সাধারণত নান বলতে সব সময় নো ওয়ানটাই মিন করে, নো ওয়ানটাই মিন করে। সেই ক্ষেত্রে আপনি এইখানে হ্যাজ বিন যদি এরকম দুইটা অপশন থাকে, তাহলে এখানে হ্যাজ বিন দেওয়াটাই হচ্ছে শ্রেয়, ঠিক আছে। এখন আপনারা আমাকে পাল্টা প্রশ্ন করতে পারেন যে ভাই এত প্যাচ গোস দিয়ে তাইলে কেন বুঝাচ্ছেন? আমাদেরকে সরাসরি আপনি বলে দেন যে যদি নো ওয়ান থাকে তাহলে এটা কোনোটাই হয় না, মানে এটা শুধু সিঙ্গুলার এন্টিটি মিন করে। বোঝাচ্ছি এই কারণে, ধরেন পরীক্ষাতে অপশন থাকলে এরকম, ধরেন অপশন থাকলো এরকম যে এখানে এখানে হ্যাজ থাকলো না, এইখানে থাকলো হইলো আপনার আহ আর থাকলো, এখানে থাকলো হ্যাভ, আর এইখানে থাকলো হচ্ছে নান অফ দ্য অ্যাবাব, নান অফ দ্য অ্যাবাব, ঠিক আছে। এখন তাইলে আপনি কোনটা লাগাবেন? ঠিক আছে, এখন কিন্তু দেখেন এই যে হ্যাভ, হ্যাভ দিলেও কিন্তু বাক্যটা আসলে সঠিক হচ্ছে, তখন আপনি হচ্ছে হ্যাভ দেখাবেন। এইবার আপনাদেরকে কথা বলার সুযোগ দেই, আমাকে একটু বলবেন যে এই যে এতক্ষণ ধরে আইদার, নাইদার, বথ, অল, নান বুঝাইলাম, এখানে কারো কোনো অসুবিধা আছে কিনা? এই ব্যাপারটা বুঝতে পেরেছেন সবাই? এইটা বুঝতে পেরেছেন কিনা? কারো কোনো অসুবিধা আছে? কারো কোনো অসুবিধা আছে? মাথার মধ্যে চলে গেছে? লাস্টের টপিকটা বুঝেন নাই? আচ্ছা তার মানে আচ্ছা ম্যাক্সিমাম মোটামুটি বুঝতে পেরেছেন, ম্যাক্সিমাম মোটামুটি বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এইটা এটা হচ্ছে আমি আবার রিক্যাপ করব যখন, তখন আবার হচ্ছে বুঝাই দিব, ঠিক আছে। আচ্ছা যারা দু একজন বুঝতে পারেন নাই, আমি আমি বুঝতে পেরেছি। যারা বুঝতে পারেন নাই, এটা আমি রিক্যাপ যখন করব তখন হচ্ছে যে বুঝাই দিব, ঠিক আছে। আমরা সামনের দিকে আগাই। মডার্ন ইংলিশে নো ওয়ান হয় তাই সিঙ্গুলার হবে, জি। মডার্ন ইংলিশে নাম দিয়ে সাধারণত নো ওয়ানই বোঝানো হয়, ঠিক আছে। ওকে চলেন, চাইর অফ করে দিচ্ছি। আচ্ছা তাইলে আমরা এবার সামনের দিকে আগাই। আমরা হচ্ছে এটা বুঝলাম, এবার আসেন আমরা দেখব হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে রয়েছে হু, হুম, হুজ, হুইচ, হোয়াট, এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে এইখানে দেখেন দ্য ওয়ার্ড হুম ইজ কোন ধরনের প্রোনাউন, তাহলে এটা অবশ্যই ইন্টারোগেটিভ প্রোনাউন হবে। ওকে, এরপর আসেন রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পলগুলো হচ্ছে ইচ আদার এবং হচ্ছে ওয়ান অ্যানাদার। ইচ আদার এবং হচ্ছে ওয়ান অ্যানাদার, এই দুইটাই হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউনের এক্সাম্পল। এখন এই রিসিপ্রোকাল প্রোনাউনের একটা হচ্ছে একটাই নিয়ম আছে, সেই নিয়মটা হচ্ছে যে, না দুইটা নিয়ম আছে রিসিপ্রোকাল প্রোনাউনের। একটা হলো যে ওয়ান অ্যানাদার কখন বসে আর ইচ আদার কখন বসে। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, যদি দুইজনের মধ্যে কোনো পারস্পরিক সম্পর্ক বোঝায়, দুইজনের মধ্যে যদি কোনো সম্পর্ক বোঝায়, সেক্ষেত্রে আমরা ইচ আদার বসাবো। দুইজনের মধ্যে হইলে আমরা ইচ আদার বসাবো। আর যদি দুইয়ের বেশি হয়, সেক্ষেত্রে আমরা হচ্ছে ওয়ান অ্যানাদার বসাবো। আপনারা এক্সাম্পল দেখেন, দ্য টু বয়েজ আর হেল্পিং ওয়ান অ্যানাদার, অথবা ফ্যামিলি মেম্বার্স লাভ ইচ আদার। তাহলে এইখানে কোনটা সঠিক এবং হচ্ছে কোনটা ভুল? দেখেন একটু আগে আপনারা
কি দেখেছিলেন যে যদি দুই হয়, যদি দুইয়ের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝানো হয় বা দুই বোঝানো হয়, সেক্ষেত্রে কোন রিসিপ্রোকাল প্রোনাউনটা বসে? সেখানে বসে হচ্ছে ইচ আদার, ইচ আদার। আর যদি দুইয়ের বেশি হয়, যেমন ফ্যামিলি মেম্বার্স, এখানে দুইয়ের বেশি বোঝাচ্ছে, সুতরাং এইখানে এইখানে হবে হচ্ছে ওয়ান অ্যানাদার। তাহলে এইখানে আমার দুইটা বাক্যই হচ্ছে ভুল। ওয়ান অ্যানাদারের পরিবর্তে হবে ইচ আদার, তাহলে এটা হচ্ছে ভুল। এবং এখানে ইচ আদারের পরিবর্তে হবে ওয়ান অ্যানাদার, তাহলে এই দুইটা বাক্য এখানে ভুল। ওকে, এরপর আসেন রিফ্লেক্সিভ বা এমফেটিক প্রোনাউন। রিফ্লেক্সিভ বা এমফেটিক প্রোনাউন কোনগুলো? ওই যে মাইসেলফ, ইউরসেলফ, হারসেলফ, ইউরসেলফস, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো কখন আমরা বসাই? সাধারণত জোর দেওয়া বুঝাতে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনগুলো ইউজ করি। এই কারণেই এটার আরেকটা নাম হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। এমফ্যাটিক, এমফ্যাটিক মানে এমফাসাইজ করা, এমফাসাইজ থেকেই এই শব্দটা আসছে এমফ্যাটিক, ঠিক আছে? যেগুলো দিয়ে জোর দেওয়া হয়, যেমন শি ফেড হারসেলফ, সে নিজেই নিজেকে খাওয়ায়। শি ফেড হারসেলফ, নিজে নিজেকে খায় না, নিজে নিজেকে খাওয়ায়, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে যে কবির অ্যান্ড মাইসেলফ আর গোয়িং দেয়ার। আমরা প্রায়ই একটা ভুল করি, মানে বলার সময়, এটা আসলে ভুল না, কলকল কলকাল ল্যাঙ্গুয়েজ আর হচ্ছে লিখিত ল্যাঙ্গুয়েজ বা আপনার রিটেন ল্যাঙ্গুয়েজ, দুটোর মধ্যে কিছুটা পার্থক্য থাকে। যেমন আমরা বলি মাইসেলফ অমুক, হ্যাঁ মাইসেলফ তমুক। মাইসেলফ অমুক এবং মাইসেলফ তমুক এটা বলার ক্ষেত্রে সুন্দর শুনতে লাগে, কিন্তু লিখার ক্ষেত্রে আসলে এটা ভুল। কারণ হচ্ছে এই রিফ্লেক্সিভ প্রোনাউন এবং হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, রিসিপ্রোকাল প্রোনাউন, এই প্রোনাউনগুলো কখনোই সাবজেক্ট পজিশনে বসতে পারে না। রিসিপ্রোকাল প্রোনাউনও কখনো সাবজেক্ট ফর্মে বসে না, এবং রিফ্লেক্সিভ প্রোনাউনও কখনোই সাবজেক্ট হিসেবে বসে না। তো এই যে এখানে বলেছে কবির অ্যান্ড মাইসেলফ আর গোয়িং দেয়ার, এটা হচ্ছে ভুল। সঠিক উত্তর হবে কবির অ্যান্ড আই, কবির অ্যান্ড আই আর গোয়িং দেয়ার, ঠিক আছে? তাহলে রিফ্লেক্সিভ প্রোনাউন কখনোই সাবজেক্ট হয় না। এখান থেকে আরেকটা অবলিক দিয়ে লিখতে পারেন রিফ্লেক্সিভ প্রোনাউন এবং হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন এবং রেসিপ্রোকাল, না রেসিপ্রোকাল মানে তো ভুল করছি, আর ই সি ই হবে, সি আই না, রেসিপ্রোকাল। রেসিপ্রোকাল প্রোনাউন কখনো সাবজেক্ট হয় না। তাহলে দেখেন কবির এন্ড আই আর গোয়িং দেয়ার হবে। এইখানে অনেকের মধ্যে প্যাচ লাগতে পারে যে একটু আগে না বললেন এন্ড এর পরে একটু আগে না মি বসাইলেন। হ্যাঁ, যদি আপনার মনে কারো কারো মনে হয়তো এই প্রশ্নটা আসছে যে এন্ড এর পরে তো একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, সেখানে এন্ড এর পরে মি বসছে, সেখানে এন্ড হিসাবে মি বসে নাই, সেখানে মিটা বসছিল, এই এন্ডের আগে একটা প্রেপোজিশন ছিল, একটু মনে করে দেখেন বিটুইন ছিল, এই কারণে সেখানে মি বসছে। এইখানে এন্ড কিন্তু কনজাংশন, ঠিক আছে? তাহলে এন্ডের পরে যেহেতু সাবজেক্ট আছে, এন্ডের আগে যেহেতু সাবজেক্ট আছে কবির, এটা এবং এটা যেহেতু সাবজেক্ট পজিশন আছে, সুতরাং এই আইটাও সাবজেক্ট হিসেবেই বসছে। ওয়াশ, শেভ, ড্রেস, ওপেন, ফিল, সেল, কনসেন্ট্রেট, হারি, এই ভার্বগুলোর পরে কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন বসে না। এই ভার্বগুলোর পরে কখনোই রিফ্লেক্সিভ প্রোনাউন হয় না। এক্সাম্পল দেখেন, আই ফিল মাইসেলফ ওরিড, এটা বলার দরকার নাই, কারণ আপনি তো নিজেই ওরিড, সুতরাং আই ফিল মাইসেলফ ওরিড আসলে হয় না। সঠিক উত্তর হবে আই এম ওরিড, ঠিক আছে? অথবা আই ওরিড, অথবা আই এম ওরিড। ডিড হি শেভ হিমসেলফ, সে কি নিজে নিজেকে শেভ করেছে? না, শেভ হিমসেলফ হবে না, সঠিক উত্তর হবে ডিড হি শেভ, ঠিক আছে? সে কি শেভ করেছে কিনা। তাহলে এই যে ওপেন, ফিল, সেল, এগুলো দিয়ে আপনি হচ্ছে এগুলোর সাথে রিফ্লেক্সিভ প্রোনাউন আপনি বসাতে পারবেন না, ঠিক আছে? ধরেন আমি বললাম যে রাইস সেলস ইটসেলফ চিপ, তাহলে এটা এটা আসলে ভুল, এটা আসলে হয় না। সঠিক উত্তর হবে কি রাইস সেলস চিপ। দেখেন এই যে বাক্যটা, এইটা বাক্যটা দেখে মনে হচ্ছে না যে চাল নিজে নিজেকে বিক্রি করছে? আসলে ব্যাপারটা ওইরকম না। এটা এখানে এই সেলটা হচ্ছে কোয়াসি পেসিভ, কোয়াসি পেসিভ ভার্ব। তো এটা আমরা যখন ভয়েস পড়বো তখন আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপর আসেন রিলেটিভ প্রোনাউন। যেই প্রোনাউনটা পূর্বপদের সাথে সম্পর্ক স্থাপন করে তাকে বলা হয় হচ্ছে
রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ মানে কি? রিলেটিভ মানে হচ্ছে আত্মীয়, আত্মীয় স্বজন। তার মানে রিলেটিভ মানে হচ্ছে একটা রিলেশন আছে, হ্যাঁ, একটা আত্মীয়তার একটা সম্পর্ক আছে। তবে এইটা বুঝতে হইলে বা এটা ভালো করে আপনি বুঝবেন যদি আপনি অ্যাডজেক্টিভ ক্লজটা ভালো করে বুঝেন। ধরেন আমি একটা বাক্য লিখি, ধরেন আমি যদি বলি যে দিস দিস ইজ দ্য বুক, দিস ইজ দ্য বুক, ওকে। এখন আসেন, এই বুকের সাথে আমি যদি একটা ক্লজ জুড়ে দেই, দ্যাট আই লস্ট, এবং আপনাদেরকে যদি প্রশ্ন করি যে দ্যাট আই লস এটা কোন ধরনের ক্লজ, তাহলে আপনি বলবেন নিঃসন্দেহে এটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ঠিক আছে, এই অ্যাডজেক্টিভ ক্লজটার আরেকটা নাম আছে, সেই নামটা হচ্ছে রিলেটিভ ক্লজ। কেন রিলেটিভ ক্লজ হইল? কারণ এই যে দা বুক সম্পর্কে সে একটা তথ্য দিল, দ্যাট আই লস্ট। ঠিক আছে, তাহলে এই যে দেখেন, এই যে রিলেটিভ ক্লজের আগের যে ইয়াটা, এটাকে বলা যেতে পারে যে রিলেটিভ ক্লজের মার্কার, এই যে দ্যাট, এই দ্যাটটাই হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আরেকটা বাক্য এখানে আছে, ধরেন আরো দুইটা বাক্য আছে। আই নিউ দ্য ম্যান হু লস্ট হিজ ব্যাগ। আই নিউ দ্য ম্যান, আমি, ধরেন বাক্যটা এতটুকুই ছিল, আসলে বাক্যটা এতটুকুই ছিল, আই নিউ দ্য ম্যান, আমি ওই লোকটিকে জানি। ঠিক আছে, পরে আমি এটাকে আরেকটা এক্সটেন্ড করলাম, হু লস্ট হিজ ব্যাগ। তাহলে এই যে হু লস্ট হিজ ব্যাগ, এটা নিচে যদি দাগ থাকতো আপনি বলতেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে এই যে হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আই ম্যারিড আ গার্ল হুম আই লাভড, যাকে আমি ভালোবেসেছিলাম। তাহলে আই ম্যারিড এ গার্ল, এই বাক্যটা ছিল মূলত এতটুকু, কিন্তু এটাকে আমি আর একটু এক্সটেন্ড করলাম, হ্যাঁ, এটাকে আর একটু মোটা তাজা করলাম। মোটা তাজা করে আমি কি লিখলাম? হুম আই লাভ, যাকে আমি ভালোবেসেছিলাম। এই যে হুমটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। এখন এখানে যে প্যাচটা লাগে সেই প্যাচটা হচ্ছে কোন জায়গায় আমি হুম বসাবো, কোন জায়গায় আমি হু বসাবো, এটা নিয়ে হচ্ছে ঝামেলা লাগে। সেটা আমরা এখন শিখবো। আরেকটা একদম দেখেন, উর্মি ইজ আওয়ার স্টুডেন্ট হুজ ফাদার ইজ এ লয়ার। এই যে হুজ ফাদার ইজ এ লয়ার, এই পুরোটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ এবং বা অথবা রিলেটিভ ক্লজ। আর এই যে হুজ হুজ হচ্ছে একটা রিলেটিভ ক্লজের মার্কার হিসেবে সে এখানে রিলেটিভ প্রোনাউন। এখন আসেন আমরা হু, হুম, হুজ এগুলোর ইউজ শিখবো। সবাই একটু মনোযোগ দেন, এখানে অনেকেই ভুল করে থাকেন। দেখেন, এখানে অনেক কিছু হাবিজাবি আছে, এগুলো আমি কোনো কিছু বলবো না। যেটা সবসময় মাথায় রাখবেন সেটা হচ্ছে, এই সবাই খেয়াল করেন, হু, হু অলওয়েজ, হু অলওয়েজ সাবজেক্ট হিসেবে বসে, হু অলওয়েজ সাবজেক্ট হিসেবে বসে। হুম, হুম অলওয়েজ অবজেক্ট হিসেবে বসে। হুজ অলওয়েজ পজিটিভ হিসেবে বসে। জাস্ট এই তিনটা জিনিস মাথায় রাখবেন, তাইলে হচ্ছে আপনি আর কখনোই ভুল করবেন না যে কোন জায়গায় হু হবে, কোন জায়গায় হুম হবে এবং কোন জায়গায় হুজ হবে। এক্সাম্পল দেখেন, এক্সাম্পল দেখেন, দ্য সিম্যান, দ্য সিম্যান রেস্কুড হুম কেম উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ। দ্বিতীয় বাক্যটা দেখেন, দ্য সিম্যান রেস্কিউড হু ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপস। আই নো হুম কার ইজ দ্যাট কার। এক নাম্বার বাক্যটা এবং দুই নাম্বার বাক্যটা একটু খেয়াল করেন। দ্য সিম্যান রেস্কিউড, দ্য সিম্যান রেস্কিউড হুম, ওকে, কেম উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ। একটু আগের যে স্লাইডটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেটা একটু খেয়াল করেন। হুম কোথায় বসবে? অবজেক্ট পজিশনে বসবে, ওকে। হু কোথায় বসবে? সাবজেক্ট পজিশনে বসবে। আচ্ছা, কোনো একটা শব্দ যদি সাবজেক্ট হয় কোনো একটা সেন্টেন্সে, তাহলে ওই সাবজেক্টের অবশ্যই ভার্ব থাকা লাগবে। অথবা উল্টা করে যদি আপনি চিন্তা করেন, তাহলে হলো প্রত্যেকটা ভার্বের একটা সাবজেক্ট থাকা লাগবে, সাবজেক্ট ছাড়া সেই ভার্বটা বসতে পারবে না। এখন আসেন প্রথম বাক্যটার দিকে তাকান, দ্য সিমেন রেস্কুড, এটা হচ্ছে একটা ভার্ব, দ্য সিমেন রেস্কুড হুম। তাহলে আমি ধরে নিলাম যে রেস্কুডের অবজেক্ট হচ্ছে হুম। আচ্ছা, এখন আসেন এরপরে ঝামেলা যেটা হয়, এই যে কেম, কেম একটা ভার্ব, তাহলে কেমের অবজেক্ট সাবজেক্ট কই? কেমের তো সাবজেক্ট এখানে নাই, দেখেন এখানে কেমন কোনো সাবজেক্টই নাই।
হুম কি সাবজেক্ট হয়? হুম তো সাবজেক্ট হয় না, হুম হচ্ছে অবজেক্ট। তাহলে এইখানে কেমের যেহেতু কোনো সাবজেক্ট নাই, তাহলে কেমে তো সাবজেক্ট লাগবে। তাহলে এই জায়গাটাতে হুম হবে না, সঠিক উত্তর হবে হু। ঠিক আছে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাইলে ভাই এইখানে যে আপনি এই যে রেস্কিউড, দ্য সিম্যান রেস্কিউড, তাহলে এইখানে এইটার ইয়া কই? এইখানে এইটার তো অবজেক্ট লাগবে, ওই অবজেক্ট কই যাবে? ওই অবজেক্টটা হচ্ছে এই পুরোটা, হু কেম উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ, এই পুরোটাই হচ্ছে রেস্কিউডের অবজেক্ট, এবং এটা হচ্ছে একটা নাউন ক্লজ। দ্য সিম্যান রেস্কিউড কাকে? হু কেম উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ, এই পুরোটা হচ্ছে একটা নাউন ক্লজ, এবং সে এই রেস্কিউডের অবজেক্ট হিসেবে বসছে। আর এই যে কেমের অবজেক্ট হচ্ছে হু। নেক্সট তাহলে দেখেন, দ্য সি ম্যান রেস্কিউড হু ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ। ওকে, বাক্যটা একটু বিশ্লেষণ করেন। দ্য সি ম্যান রেস্কিউড করলো হু। ওকে, হু বুঝলাম, এই হু হচ্ছে একটা সাবজেক্ট পজিশনে বসছে। ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ। এখন হু কইতেছে ভাই আমার এখানে বসাইলেন, আমার ভার্ব কই? তাই আমি বললাম এই যে তোমার ভার্ব হচ্ছে টুক। তখন হু কইতেছে না ভাই, টুক তো আমার ভার্ব না, টুক তো হইলো ইউ এর ভার্ব। এই যে দেখেন, ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ, তাহলে টুকের ভার্ব তো ইউ, আমার ভার্ব কই? তো বললাম যে আচ্ছা ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে, তুমি তুমি এখানে আসলে তোমার এখানে বসা উচিত হয় নাই, এখানে বসা উচিত ছিল হুমের। তখন এই বাক্যটা সঠিক হইতো। দ্য সিম্যান রেস্কিউড হুম, কাকে? যাকে, হুম ইউ টুক উইথ ইউ অন সেন্ট মার্টিন ট্রিপ। ঠিক আছে। আর এখানে দেখেন, আই নো হুম কার ইজ দ্যাট কার, তাহলে হুম তো এখানে হবেই না, এখানে কি হবে? এখানে হবে হুজ কার। হুজ কার, আই নো হুজ কার ইজ দ্যাট। ঠিক আছে। তাহলে এইখানে আমরা যেটা বুঝলাম যে সাবজেক্টের হু সবসময় সাবজেক্টের কাজ করে, সুতরাং সাবজেক্ট পজিশনে বসবে। হুম সবসময় সে অবজেক্টের কাজ করে, সুতরাং সে অবজেক্ট পজিশনে বসবে। আর হুজ নাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে, এর সাথে মালিকানা পজেসিভের সম্পর্ক স্থাপন করে। যেমন আই নো হুজ কার ইজ দ্যাট, কার হচ্ছে, কারের পজিটিভ হচ্ছে হুজ, হুজ কার। ঠিক আছে, কার পজিটিভ হচ্ছে হুজ, হুজ কার। তাহলে দেখেন এখানে কি হবে, হি ইজ দ্য বয়, এগুলো আপনারা উত্তর করেন। আপনাদের চ্যাট অপশনটা অন করে দিচ্ছি, ওয়েট, চ্যাট অপশনটা অন করে দেই। একটু ওয়েট, চ্যাট অপশনটা অন করে দিচ্ছি, দাঁড়ান একটু, কয়েক সেকেন্ড। ওকে, তাহলে এইখানে বলেন আমাকে, এখানে বলেন আমাকে হি ইজ দ্য বয় হুম হবে নাকি হু হবে? বলেন তো এখানে কোনটা হবে? সবাই বুঝে শুনে বলেন, সবাই বুঝে শুনে বলেন কি হবে। হি ইজ দ্য বয় ড্যাশ হুম অথবা হু ইউ নো ভেরি ওয়েল। ওকে গুড, আপনার তাহলে বুঝতে পারছেন এখানে হবে হুম। কেন হুম হবে? কারণ হচ্ছে এই যে হু, হু এর হচ্ছে কি নাই, হু এর হচ্ছে কোনো ভার্ব নাই। ঠিক আছে, তাহলে এখানে হুম হচ্ছে অবজেক্ট, তাহলে এখানে হু হবে না। গুড। তারপরে বলেন, এটা বলেন তো, হি ইজ দ্য বয় হু অথবা হুম আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার, এটা বলেন তো কোনটা হবে? হু হবে নাকি হুম হবে? পেস লাগায় ফেলছেন, পেস লাগায় ফেলছেন অনেকেই। কেউ হু দিচ্ছেন, কেউ হুম দিছেন, কেউ হুম দিছেন, কেউ হুম দিচ্ছেন। আচ্ছা দেখেন, এইখানে একটু প্যাচ লাগানোর জন্য একটু কায়দা করা হয়েছে। সেই কায়দাটা হচ্ছে, হি ইজ দ্য বয়, সে হচ্ছে, সে হচ্ছে ওই বালকটা, হু অথবা হুম আই থিঙ্ক ইজ ইউর ব্রাদার। দেখেন এখানে প্যাচটা লাগাইছে এই আই থিঙ্ক বসায়া। ঠিক আছে, এই থিঙ্কটা হচ্ছে আই থিঙ্ক বসায়া। ঠিক আছে, আই থিঙ্ক বসায়া ঝামেলা। দেখেন আপনি যদি এটাকে আই থিঙ্ক ছাড়া চিন্তা করেন, এই বাক্যটার কিন্তু কোনো কিছুই হয় না। আই থিঙ্ক এটা এক্সট্রা অংশ। ঠিক আছে, এখন দেখেন তো কি হবে, হি ইজ দ্য বয়, এখন দেখেন তো কোনটা হবে? যারা হুম বলছিলেন তারা দেখেন তো এখানে কি হবে। হ্যাঁ, তাহলে প্রশ্ন বুঝতে হবে, হ্যাঁ প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন পড়ে দেখতে হবে। এই যে আই থিঙ্ক, আই থিঙ্ক তো আই থিঙ্কই, কিন্তু এই যে ইজ, ইজের সাবজেক্ট কে?
এই সাবজেক্ট তো নাই, এই সাবজেক্ট তো হুম হবে না, সাবজেক্ট হবে হু। তাহলে হি ইজ দ্য বয় আই থিঙ্ক হু ইজ ইউর ব্রাদার। ঠিক আছে, তারপরে এটা দেখেন, এটা বলেন, অনিক মুন্সি বলেছেন বুঝতে পারছি এরকম হলে টাইম বেশি লাগবে, তারপরও আই বিলি প্রভৃতি ক্লজের মধ্যে থাকলে এগুলো বাদ দিয়ে হিসাব করতে হবে। আচ্ছা, আসলে দেখেন, আমার তো আজকে একটু পড়া বেশি, বুঝছেন, পড়া হচ্ছে বেশি, টাইম হচ্ছে কম। 9:30 ক্লাস শুরু করতে হয়েছে, আমার কারণে সে ক্লাস 9:30 শুরু করতে হয় নাই, আমাদের টেকনিক্যাল কারণে ক্লাস 9:30 শুরু করতে হয়েছে। তো এই কারণেই হচ্ছে যে আমি একটু মনে হয় ফার্স্ট যাচ্ছি, কিন্তু আমি তো মনে হয় ফার্স্ট যাচ্ছি না, আমার কাছে মনে হয় ঠিকঠাক ভাবেই যাচ্ছি। যাই হোক, অসুবিধা নাই। আহ এটা কি বলে বলেন তো, এটা কি হবে? এ নাম্বার অফ ফ্রেন্ডস ওয়েন টু দ্য সিনেমা, ওয়ান অফ হু অথবা হুম ওয়াজ দ্য বার্থডে বয়। এখানে কি হবে? এই তো পেস লাগাই ফেলছেন ভাই, পেস লাগাই ফেলছেন। এখানে তো অফ আছে, অফটা কি? এখানে অফ কি, প্রেপোজিশন না? অফ তো প্রেপোজিশন, তো প্রেপোজিশনের পরে কি হবে? প্রেপোজিশনের পরে কি হু হবে না হুম হবে? প্রেপোজিশনের পরে হুম হবে না হু হবে? অবশ্যই হু হবে না, হুম হবে। এখন এইখানে যে ওয়ান অফ হুম, ওয়ান অফ হুম এই পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ। ওয়ান অফ হুম, এই যে এখানে ওয়ান অফ হুম, ওয়ান অফ হুম পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ, ঠিক আছে, যেটা সাবজেক্ট হিসেবে বসছে। ওকে, তাহলে এখানে হবে, সঠিক উত্তর হবে ওয়ান অফ হুম। ঠিক আছে, তারপরে ওয়ান অফ দেম নাকি ওয়ান অফ দে হবে? অবশ্যই হবে ওয়ান অফ দেম, কারণ এখানে অফটা হচ্ছে প্রেপোজিশন। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখেন, এ নাম্বার অফ ফ্রেন্ডস ওয়েন টু দ্য সিনেমা, ওয়ান অফ হুম। ওকে, তাহলে এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। দিস ইজ হু ওয়ার্নড মি, ঠিক আছে, জ্যাক ইজ দ্য ওয়ান হু ওয়ান্টস টু গো। কোনটা বুঝেন নাই? ওয়াহিদ হাসান ইমন জাস্ট ডিভিএম, কোনটা বুঝেন নাই? কোনটা বুঝেন নাই? এই যে ওয়ান অফ হুম বুঝেন নাই? এটা তো ইজি, এটা তো হচ্ছে বললাম, এই যে অফ, অফ তো হচ্ছে কি, অফ হচ্ছে প্রেপোজিশন, তো প্রেপোজিশনের পরে তো অবজেক্ট বসবে না? তো অবজেক্ট ফর্মটা কি? এই যে হুম, এখানে ওয়ান অফ হুম পুরোটাই হচ্ছে আমার নাউন ফ্রেজ, পুরোটাই হচ্ছে নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের সাবজেক্ট, সাবজেক্ট হিসেবে বসছে, আর এই ওয়াজটা হচ্ছে সেই ফ্রেজের ভার্ব। ঠিক আছে, তাহলে দেখেন এখানে কিছু ইয়া দেওয়া আছে, আপনার এক্সাম্পল দেওয়া আছে, এগুলা হচ্ছে দেখবেন। কার্ড ইউজ অফ হুমের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, দেখেন উইথ হুম, উইথ এর পরে হুম বসছে, কারণ উইথ হচ্ছে প্রেপোজিশন, টু এর পরে হুম বসছে, এটা হচ্ছে প্রেপোজিশন। ঠিক আছে, ওকে, তাহলে এইগুলা হচ্ছে মোটামুটি এক্সাম্পল। তাহলে এইটা একটু বলেন তো, এটা কি হবে? ইট ইজ আই হু ড্যাশ ইউর ব্রাদার, হু এম ইউর ব্রাদার নাকি হু ইজ ইউর ব্রাদার? নান বাট কি বলছেন? নান বাট থাকলে এরপর সাবজেক্ট প্রোনাউন নাকি অবজেক্ট প্রোনাউন বসে? আচ্ছা, আমি আপনার এটা বুঝি নাই, মানে আপনি কি বলেছেন বুঝি নাই, মানে মানে নান বার থাকলে কি হবে ওইটা, আপনি ওইটা মিন করতে যাচ্ছেন? তাহলে এখানে কি হবে? ইট ইজ আই হু ইজ ইউর ব্রাদার নাকি এম ইউর ব্রাদার? ইট ইজ আই হু এম। ওকে, দেখেন এখানে হচ্ছে খেয়াল রাখতে হবে আমার, এই যে ইট ইজ আই হু এম অথবা ইজ ইউর ব্রাদার, এই যে হু, এই হু দিয়ে আসলে কাকে মিন করছে, ঠিক আছে, কাকে মিন করছে এইটা কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, এখন এই হু দিয়ে মিন করছে আইকে, হু দিয়ে মিন করছে আইকে, সুতরাং এখানে হু ইজ হবে না, সঠিক উত্তর হবে ইট ইজ আই হু এম ইউর ব্রাদার। ঠিক আছে, হু এম ইউর ব্রাদার। ওকে, নানবার দিয়ে একজন একটা প্রশ্ন করেছিল, আমি আসলে প্রশ্ন বুঝি নাই, মানে প্রশ্ন বুঝতে বুঝতে উপরে চলে গেছিল কমেন্ট, আপনি একটু প্রশ্ন আবার চাইলে করতে পারেন। তাহলে এইখানে মাথায় রাখতে হবে যে অ্যান্টিসিডেন্ট অনুযায়ী হচ্ছে আমার ভার্বটা বসবে। এখন দেখেন, এখানে যদি হি থাকতো তাইলে কি হতো বলেন তো? যদি হি থাকতো তাইলে কি হইতো? কিভাবে বসছে, কিভাবে বুঝবেন যে আই কি মিন করছে? আপনি এটা অর্থ করেন না, ইট ইজ আই হু এম অথবা ইজ ইউর ব্রাদার, এটা হচ্ছে আমি যে তোমার ভাই। এখন এখন আপনি বলেন এই হু 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 দিয়ে কাকে মিন করছে? আই কি মিন করছে না?
আপনি অর্থটা দেখেন, ওটা তো আইকে মিন করছে। হ্যাঁ, তাহলে যদি এখানে হি থাকতো তাহলে কি হইতো? হি থাকলে এখানে হচ্ছে ইজ হইতো, ইজ। ঠিক আছে, ইট ইজ আই হু ইজ ইউর ব্রাদার। ঠিক আছে। আচ্ছা দেখেন, আ, এই নান বাটের আপনার প্রশ্ন আমি বুঝতে পারছি এখন। একটু আগে, একটু আগে আপনাদেরকে একটা কথা বলেছিলাম না, যে বাট দিয়ে যদি অ্যাকসেপ্ট হয়, অ্যাকসেপ্ট বুঝায়, তাহলে কি হবে? বাটের পরে কি বসবে? অবজেক্ট বসবে, ঠিক না? আর যদি আর যদি সাবজেক্ট বোঝায়, মানে যদি কনজাংশন বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু অবজেক্ট হবে না, সাবজেক্ট হবে। এখন ধরেন আমি এক্সাম্পল দেই। তো যে আমি বললাম যে নান নান বাট হি ক্যান সলভ দ্য প্রবলেম। এই বাক্যটা যেমন কারেক্ট, আবার আমি যদি এই বাক্যটাকে এইভাবে লিখি যে নান বাট নান বাট হিম ক্যান সলভ দ্য প্রবলেম, এই বাক্যটাও সঠিক। ওই যে নোবডি দিয়ে আপনি যেটা, আপনাদেরকে যেটা বলছি, সেই একই নিয়ম তো, সেই একই নিয়ম। ঠিক আছে, সেই একই নিয়ম এখানে হবে। আপনি যদি বারটাকে কনজাংশন হিসেবে ধরেন, তাহলে এখানে আপনি হি দিবেন। আর আপনি যদি বারটাকে প্রেপোজিশন হিসেবে ধরতে চান, তাহলে আপনি হিম দিবেন। এখানে দুইটাই সঠিক হয়, দুইটাই হয়, দুইটাই সঠিক হয়, কোনোটাই ভুল নাই। আচ্ছা, এই বুঝতে পারছেন কি না? এটা ওই যে ইয়ার মতো, নোবডির মতো আর কি, একই তো। A number of friends went to the cinema. One of, এই এক্সাম্পলটা আরেকটু বুঝাই দেন। নাম্বার অফ ফ্রেন্ডস এখানে কোন জায়গায় ছিল এই এক্সাম্পলটা? এইখানে এই এক্সাম্পলটা কোন জায়গায় ছিল? এই এক্সাম্পলটা কোথায় ছিল? এই যে এইটা, এইটা দেখেন এখানে কি হচ্ছে, যে এ নাম্বার অফ ফ্রেন্ডস, এ নাম্বার অফ ফ্রেন্ডস কই গেল রে? নাম্বার অফ ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য সিনেমা, ওয়ান অফ হুম। এইখানে মেইন ব্যাপারটা হচ্ছে এই যে আমরা, দেখেন আপনি চিন্তা করেন, আমরা কি বলি? ওয়ান অফ দেম বলি নাকি ওয়ান অফ দে বলি? বা আমরা কি ওয়ান অফ আস বলি নাকি ওয়ান অফ উই বলি? আমরা কোনটা বলি? সুমি আক্তার আপনি বলেন, আমরা কি ওয়ান অফ আস বলি নাকি ওয়ান অফ উই বলি? ওয়ান অফ আস বলি। তো একইভাবে আমরা ওয়ান অফ হু কেন বলবো? আমরা ওয়ান অফ হুম বলবো, কারণ হুম তো হচ্ছে অবজেক্ট। ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমি আবার আপনাদের চ্যাট অপশনটা অফ করে দিচ্ছি। আচ্ছা, চ্যাট অপশন খোলা থাকুক, আপাতত অফ না করি। আচ্ছা, তাহলে এই যে এগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্রোনাউনের মধ্যে ছিল। আমরা তাহলে মোটামুটি প্রোনাউনের যে এই জিনিসগুলো আছে এগুলো আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এই যে হু হুম, এগুলো সাধারণত পরীক্ষাতে আসে, তাহলে এইগুলো হচ্ছে ভালো করে পড়বেন। আচ্ছা, এরপরে দেখেন অনির্দিষ্টতা। অনির্দিষ্টতা যদি বোঝায় কোনো কিছুতে, সেক্ষেত্রে আমরা রিলেটিভ প্রোনাউনের সাথে এভার যুক্ত করতে পারি। যেমন দেখেন হু এভার এবং হচ্ছে হুম এভার, এটা হচ্ছে ব্যক্তি অনির্দিষ্টতা বোঝাতে ইউজ হয়। যেমন দেখেন এক্সাম্পল দেই, আস্ক দ্য কোশ্চেন টু হু এভার ইজ সাইলেন্ট। আস্ক দ্য কোশ্চেন টু হু এভার ইজ সাইলেন্ট, তার মানে প্রশ্নটা করো যে 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 কেউ, অথবা সে যেই হোক না কেন, যে নীরব আছে তাকে। ঠিক আছে, তাহলে অনির্দিষ্ট, এখানে কিন্তু নির্দিষ্ট না। তাহলে হু এভার মানে হচ্ছে যেই হোক, ঠিক আছে, আর হুম এভার মানে হচ্ছে যাকেই হোক। তাহলে হু হুইচ হোয়াট, এগুলো কোন ধরনের প্রোনাউন হয়? এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউনও হয়, আবার এগুলো কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউনও হতে পারে। ঠিক আছে, সর্বশেষ আছেন ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে হচ্ছে যে কোনো ব্যক্তি বা বস্তুর, যেই ব্যক্তি বস্তুর পরিবর্তে বসে সেই ব্যক্তি বস্তুকে নির্দেশ করে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলোর মধ্যে রয়েছে দিস, দ্যাট, দিস, দোজ। এইগুলা দেখেন এখানে একটু খুব সুন্দর একটা জিনিস আছে, যেটা হয়তো অনেকে জানেন না, এটা বলছি, একটু একটু মনোযোগ দেন। দেখেন, ধরেন আমি যদি বলি এরকম যে দিস ইজ দ্য বুক দ্যাট, অথবা হচ্ছে হুইচ আই ওয়ান্ট। হ্যাঁ,
অথবা যদি আরেকটা বাক্য লিখি যে দিস ইজ মি, দিস ইজ মি হু, অথবা দ্যাট এম ইউর ব্রাদার। 1 নাম্বার এবং 2 নাম্বার কোনটাতে কোন উত্তর হয় বলেন তো? 1 নাম্বার এবং 2 নাম্বার কোনটাতে কোন উত্তর হয় বলেন তো? কোনটাতে কোন উত্তর হবে? 2 এর পরে হুমেভার কেন হলো না? না না না, ওইটা তো 2 এর পরে, 2 তো এখানে আপনার 2 এর পরে হুমেভার কেন হবে? এখানে হুএভার এবং হচ্ছে হুমেভার দুইটাই তো হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন, দুইটাই অবজেক্ট হিসেবেই আপনার বসে। এখানে টু হুএভারও হয়, টু হুমেভারও হয়, ঠিক আছে, দুইটাই হয়। হুইচ এবং হচ্ছে হু, দ্যাট এবং হচ্ছে হু, হুইচ এবং হচ্ছে হু। আচ্ছা দেখেন, প্রথম যে বাক্যটা আছে এখানে আপনি দ্যাটও বসাইতে পারেন, হুইচও বসাইতে পারেন, দুইটাই হবে। প্রথমটার মধ্যে দুইটাই হয়, ঠিক আছে। আবার সেকেন্ড যেটা আছে দিস ইজ আই, এইখানে আপনি দুইটাই বসাইতে পারেন, এখানে আপনি দুইটাই বসাইতে পারেন, ঠিক আছে। তাহলে এই যে এখানে কমন কোনটা? কমন হচ্ছে দ্যাট, কমন হচ্ছে কোনটা? কমন হচ্ছে দ্যাট। তার মানে এই যে দ্যাট, দ্যাট আপনি বস্তুবাচক কোনো প্রোনাউনের পরিবর্তেও বসাইতে পারেন, আবার দ্যাটটা আপনি কোনো ধরনের ব্যক্তিবাচক প্রোনাউনের ক্ষেত্র বসাইতে পারেন। না, দ্বিতীয়টা হুও হয় দ্যাটও হয়। এটাই বললাম যে এটা একটা ইন্টারেস্টিং জিনিস, যে দ্যাট যে ব্যক্তিবাচক হিসেবে বসতে পারে বা দ্যাট দিয়ে যে কোনো ব্যক্তিকে মিন করা যায়, সেটা আসলে আমরা অনেকেই এটা জানি না, বা এটা আমাদের মানে কিছু জিনিস আছে কি, মানে দেখতে ভালো লাগে না। কারণ এই যে এটা দিস ইজ আই হু, আমি হু এর বদলে যদি দ্যাট বসাই, দ্যাট এম ইউর ব্রাদার, একটু শুনতে কেমন লাগতেছে না, যে দ্যাট কি হয় নাকি আসলে? কিন্তু আসলে দ্যাটটা ব্যক্তিবাচক এবং বস্তুবাচক দুই ক্ষেত্রেই হয়। তাহলে এইটাই হচ্ছে এখানে লেখা আছে যে ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহার করা হয়, ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে হু ব্যবহৃত হয়, কিন্তু দ্যাট এই শব্দটা ব্যক্তি, বস্তু, প্রাণী উভয়ের ক্ষেত্রেই ইউজ হতে পারে, ঠিক আছে। আর আম, আরেকটা হচ্ছে যে এই যে দ্যাট এবং হু, এই দ্যাট এবং হু সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রে ইউজ হতে পারে, ঠিক আছে। যেমন দেখেন, দেয়ার স্টুডেন্টস দ্যাট হ্যাভ কাম, দে এখানে আর হবে, দে আর দা হবে, দে আর দ্য স্টুডেন্টস, এখানে এটা দিয়ে দেই, দে আর দ্য স্টুডেন্টস দ্যাট হ্যাভ কাম, ঠিক আছে। তাহলে এখানে যদি আপনি হু দেন তাইলেও সঠিক হবে, যদি আপনি এখানে দ্যাট দেন তাইলেও এটা সঠিক হবে, ঠিক আছে। অল দ্যাট কাম লেট উইল বি পানিশড, তাহলে এই যে অল, অলের পরিবর্তে এখানে আপনি দ্যাট বসাইছেন, দ্যাট হচ্ছে এখানে প্রোনাউন হিসেবে বসছে, ঠিক আছে। কি কমেন্ট করছেন? হুএভার, হুমেভার, হুএভার, হুএভার কি হইতে পারে? হ্যাঁ, হুমেভার হচ্ছে আপনার সাবজেক্ট হইতে পারে। তো যেমন ধরেন আমি যদি বলি যে হুএভার সাবজেক্ট হইতে পারে, তবে হুমেভার তো অবজেক্ট হয়, আবার হুএভারটা অবজেক্টও হইতে পারে। যেমন ধরেন যে আই উইল, আই উইল অ্যাপ্রিসিয়েট হুএভার স্টাডি হার্ড, ঠিক আছে, আমি অ্যাপ্রিসিয়েট করব যেই হচ্ছে যে আহ, আহ, ভালো পড়াশোনা করবে। আবার ধরেন আমি এটাকে এইভাবেও বলতে পারি যে আই উইল, আই উইল, আই উইল রিওয়ার্ড, আই উইল রিওয়ার্ড হুম এভার ইউ রিকমেন্ডেড। তাহলে এইখানে হুম এভার কিন্তু অবজেক্ট হিসেবে বসছে, ঠিক আছে। তাহলে মেইন কথাটা হচ্ছে হু এভার এটা সাবজেক্ট হইতে পারে, অবজেক্ট হইতে পারে, আর হুম এভারটা কেবল অবজেক্ট হিসেবেই বসে, ঠিক আছে। ওকে, এরপরে আসেন, ব্যক্তির ক্ষেত্রে কখনোই হুইচ ব্যবহার করা যাবে না, হুইচটা কেবলমাত্র আহ, বস্তুবাচকের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, ঠিক আছে। দেখেন এখানে কি বলছে, আই নো দ্য ম্যান দ্যাট ইজ ব্লাইন্ড, তাহলে এটা হচ্ছে সঠিক। আর দ্য বুক হুইচ মিল্টন রোট, হুইচ মিল্টন রোট ওয়াজ ইন্টারেস্টিং। এখানে বলেন তো এই যে হুইচ মিল্টন রোট, হুইচ মিল্টন রোট, এটা কোন ধরনের ক্লজ? হুইচ মিল্টন রোট এটা কোন ধরনের ক্লজ বলেন তো? এটা তো সবাই পারবেন।
হ্যাঁ, হুইচ তো বস্তু নির্দেশ করো, এটা তো বললাম। পুরো সেন্টেন্সে দা না দিলে হু ইউজ করা যাবে না? কোন জায়গাতে, কোন সেন্টেন্সটা বলছেন? অ্যাডজেক্টিভ, আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় সবাই পারছেন। ওকে, তাহলে দেখেন হু, হুইচ, দ্যাট, এটার সামারিটা হচ্ছে হু, দ্যাট, হুইচ এগুলা সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হচ্ছে হতে পারে। তারপরে যেমন দেখেন এখানে বলছে উই লাইক দ্যাম, হু অথবা দ্যাট স্পিক দ্য ট্রুথ। তারপরে দে আর দ্য স্টুডেন্টস দ্যাট হ্যাভ কাম, এখানে দা হবে। দে আর হু, ও আচ্ছা বুঝতে, এখানে আপনি হু না, এখানে হু দিলে হবে না তো, দে আর হু স্টুডেন্টস হয়। ওকে, এরপর আসেন ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউন হচ্ছে অনির্দিষ্টতা প্রকাশ করে। অনির্দিষ্ট প্রকাশ করে কি কি ইনডিফিনিট প্রোনাউন, যেমন হচ্ছে ওয়ান, সামওয়ান, এভরিওয়ান, সামবডি, নোবডি, অল। এগুলো দিয়ে নির্দিষ্ট কাউকে বোঝানো হয় না, এগুলো দিয়ে অনির্দিষ্টতা বোঝানো হয়। আর এখানে একটা জিনিস সেটা হইলো, এই যে এভরিথিং, সামথিং, এভরিবডি, নাথিং, এনিথিং, এনিওয়ান, নো ওয়ান, হোয়াট এভার, আইদার, নাইদার, এরা সবসময় সিঙ্গুলার হয়, অর্থাৎ এদের সাথে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। যেমন এভরিবডি ইজ গোয়িং টু হিজ ডেস্টিনেশন, ঠিক আছে। আবার এভরিওয়ান হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড, ঠিক আছে, এভরিবডি হ্যাভ বিন না কিন্তু, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। তবে এইখানে একটা জিনিসের প্যাচ লাগে, সেটা হচ্ছে যারা ট্যাগ কোশ্চেন পড়ছেন, ট্যাগ কোশ্চেন আমি যদি এটা যদি আমি ট্যাগ কোশ্চেন করতাম, সেক্ষেত্রে উত্তর কি হইতো? সেক্ষেত্রে এটা ট্যাগ কোশ্চেন হইতো আরন্ট দে, আরন্ট দে, ঠিক আছে। তাহলে ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু আবার ভার্বটা প্লুরাল হয়, কিন্তু ট্যাগ কোশ্চেন ছাড়া এমনিতে যত জায়গাতে আপনি এভরিবডির সাথে ভার্ব বসাবেন সেটা অবশ্যই সিঙ্গুলার হবে, ঠিক আছে। ওকে, এরপরে আসেন, এটা প্রয়োজন নাই আপাতত, এটা হচ্ছে যে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়বো, ঠিক আছে। এই ছিল আপনাদের হচ্ছে প্রোনাউনের ক্লাস।